কি অবস্থা? কেমন আছো সবাই? অন্তরীকরণ অধ্যায়ের 9 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। কি অবস্থা? কেমন আছো তোমরা বলো? ফেসবুক এবং ওয়েব থেকে যারা যুক্ত হইছো, কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন চলতেছে একটু বলো। কি অবস্থা? কেমন আছো সবাই বলো? অন্তরীকরণ অধ্যায়ের 9 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি ধরেই নিচ্ছি আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো সবাই অবশ্যই প্রথম 8টা ক্লাস কমপ্লিট করে আসছো, তাই না? ওকে ফাইন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আরমান আজিজ, ভালো আছি। মার্জিয়া, লাবনী, নাফিস, আলী হাসান, ফারহানা মুন্নি আদাব, আসাদুজ্জামান আসিফ, ভালো আছি। তুমি কেমন আছো? ডেভিড, নাহিদ। ওকে, রিয়াদ জিজ্ঞেস করছে প্র্যাকটিস শিট কবে দিবেন। প্র্যাকটিস শিট নর্মালি তো অধ্যায় শেষ হওয়ার পরে দেই, আর্কাইভে তো আপলোড করা আছে না, তোমরা আগে চাইলে আগেই দিয়ে দিব। অন্তরীকরণ অধ্যায়ের প্র্যাকটিস শিট তো আর্কাইভে থাকার কথা, আর্কাইভ থেকে করে ফেলো, ওখান থেকে প্র্যাকটিস শিটটা দেখে ফেলো। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো আগে বলো। আজকে উইকলি এক্সাম কে কে দিছো, নাকি এখনো দেও নাই, ক্লাস শেষে দিবা? উইকলি এক্সাম কিন্তু চলতেছে। অন্তরীকরণ লেকচার 1 থেকে 5 পর্যন্ত আজকে উইকলি এক্সাম চলতেছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং রাত 10টা পর্যন্ত দেওয়া যাবে। তো কারা কারা এক্সাম দিছো একটু বলো, কেমন হয়েছে পরীক্ষা? আর যারা দাওনি এখনো, যারা উইকলি এক্সামটা অ্যাটেন্ড করনি অন্তরীকরণ অধ্যায়ের লেকচার 1 থেকে 5 পর্যন্ত, তোমরা অবশ্যই অবশ্যই রাত 10টার মধ্যে অবশ্যই এক্সামটা অ্যাটেন্ড করবা, মাস্ট। উইকলি এক্সামগুলো অবশ্যই দিবা, মিস দিবা না। যারা রেগুলারলি লাইভ ক্লাস করো তোমরা অবশ্যই উইকলি এক্সামগুলো কোনোভাবেই মিস দিবা না, ঠিক আছে? ওকে, তো চলো শুরু করি। ওকে ফাইন। এখন আমাকে তোমরা একটু বলো, যারা গত ক্লাসটা করছো এই ম্যাথটা পারবা? বলো। দেখো, বুয়েটে 16-17তে আসছিল ডিরেক্ট মূল নিয়মের ম্যাথ, তোমাকে মূল নিয়মের সূত্রটা পর্যন্ত দিয়ে দিছে। খেয়াল করে দেখো, আমি তোমাকে এটা করে দিব যেহেতু বুয়েটে আসছে। এই ম্যাথটা বুয়েটে 16-17তে আসছিল, রিটেনে আসছিল, মূল নিয়মের ম্যাথ। দেখো, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে অ্যান্সারটা করো, আমার সাথে সাথে করো। আজকে এটা একটু রিভিশন দিয়ে ফেলো। এফ অফ এক্স সমান দেওয়া আছে সাইন 3x। এই যে এফ অফ এক্স দেওয়া আছে, আমার দরকার এফ অফ এক্স প্লাস 3h। ওয়েট, শুরুতে দেখো এফ অফ এক্স এটা বলা আছে সাইন 3x। আমার কি লাগবে? দেখো এফ অফ এক্স প্লাস 3h লাগবে। এফ অফ এক্স প্লাস 3h, তার মানে হচ্ছে এক্স এর জায়গায় বসাইতে হবে এক্স প্লাস 3h। সাইন এই যে 3, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস 3h, তাহলে এটা কত আসবে? সাইন 3x প্লাস 3 3 9h। এই বুঝছো, এফ অফ এক্স দেওয়া আছে আর আমার বের করতে হবে এফ অফ এক্স প্লাস 3h। এইবার তুমি বসাই দাও। সুতরাং প্রশ্নে যেটা বলছে, লিমিট মান বের করতে হবে কার? লিমিট h টেন্ডস টু 0, উপরে এফ অফ এক্স প্লাস 3h মাইনাস এফ অফ এক্স। এবার মান বসাই ক্যালকুলেশন করো, শেষ। নিচে আছে 3h ইকুয়াল টু, নিচে নিচে লিখি, হ্যাঁ নিচে নিচে লিখে তারপরে ডান পাশে যাই। লিমিট h টেন্ডস টু 0, নিচে 3h যেমনি আছে এমনি থাকুক, উপরে এফ অফ এক্স প্লাস 3h মান বসাই দাও। সাইন 3x প্লাস 9h মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স এর জায়গায় বসবে সাইন 3x। এইবার বলো তো এখানে কোন সূত্রটা বসবে ছোট্ট বন্ধুরা? এইটাকে তুমি মনে মনে ধরো সি, সাইন সি মাইনাস 3x কে ধরো ডি। এই মনে আছে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র? বলো। এইবার তো ম্যাথ শেষ ডিরেক্ট। একটু বলো তো কার কার মনে আছে সূত্রটা? ভাইয়া ত্রিকোণমিতির সূত্রগুলা কিন্তু মনে থাকা লাগবে। অন্তরীকরণ অধ্যায়ে প্রতি স্টেপে স্টেপে দেখবা খালি ত্রিকোণমিতির সূত্র। এই যে সাইন সি, এই 3x প্লাস 9h এটাকে মনে মনে ধরো সি, আর 3x কে ধরো ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র বসিয়ে দিলেই ম্যাথ শেষ। লিমিট h টেন্ডস টু 0, নিচে 3h যেমনি আছে এমনি থাকুক, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে হবে 3x প্লাস 9h, 3x প্লাস 9h ডিভাইড বাই 2 ইন্টু সাইন দিয়ে শেষ, ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, সি থেকে ডি বিয়োগ করলে 3x কাটা থাকবে শুধু 9h ডিভাইড বাই 2। এই দেখো
কি করলাম, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, সি থেকে ডি মাইনাস করলে 3x কাটা থাকবে 9h/2। এইবার আমাকে তোমরা একটু বলো তো, এখানে দেখতে পাচ্ছ আছে সাইনের পরে 9h/2, এই জিনিসটা দেখার পরে তোমার কি মনে হচ্ছে না যে ইস, এটাকেও যদি 9h/2 বানাইতে পারতাম তাহলে সূত্র হইতো? বলো। আমরা তো জানি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, সূত্র হচ্ছে 1, লিমিটে আমরা এগুলো পড়ে আসছি। দেখো এখানে সাইনের পরে আছে 9h/2, তো আমরা এখানে এটাকে 9h/2 বানাবো। খেয়াল করে দেখো, ওয়েট, এই যে 2, ওয়েট দেখো, এই যে উপরে 2 আছে, এই 2 কে নিচে নামায় দেই, এই 2 কে নিচে নামায় দেই। এখানে ছিল 3, দেখো 3h, আমি এটাকে 9h লিখলাম, 3h এর জায়গায় লিখলাম 9h। তাহলে বলো তো নিচে এক্সট্রা কত দিয়ে গুণ করছি? বলো, উপরে 2 নিচে নেমে গেছে, নিচে ছিল 3h, মিলানোর জন্য লিখছি 9, তাহলে 3 দিয়ে গুণ করছি না, নিচে 3 দিয়ে এক্সট্রা গুণ হইছে 3 দিয়ে, তাহলে উপরেও 3 দিয়ে গুণ। বলো এই জিনিসটা কে কে বুঝছো একটু বলো, কে কে বুঝছো? উপরের 2 নিচে নামাই দিছি, আর নিচে ছিল 3h, আমি 9h/2 বানানোর জন্য, এই যে এটার মতো বানানোর জন্য 3 তিরিকে নয় 3 দিয়ে নিচে বেশি গুণ হইছে, তাহলে উপরেও 3 দিয়ে গুণ করে সমতা রক্ষা করছি। এইবার ভাই এই যে এটা তো 1, এটার মান কত 1, এটা 1 হয়ে যাবে। দেখো এখানে সাইনের পরে আছে 9h/2, এখানেও 9h/2, এখানে লিমিটটা h। ভাই h এর মান যদি 0 এর খুব কাছাকাছি হয় তাহলে 9h/2 এটার মানও 0 এর কাছাকাছিই হবে, ডাইরেক্ট লিখে ফেলা যায়। তাইলে এটা হয়ে যাবে 1, আর এখানে লিমিট বসায় দাও, এখানে h এর মান 0 বসাও, এটা 0, তাহলে কত থাকবে খেয়াল করে দেখো, এটা 0। আচ্ছা এখানে 3x কেমনে হইলো? এই ভুল করছি তো, যোগ করলে এটা 3x কেন লিখছি বুঝলাম না তো, 3x আর 3x যোগ করলে তো 6x। ধুর, এইরকম ভুল করলে তো বিপদ। এই দুইটা যোগ করলে এখানে লিখবো, তো 3x আর 3x যোগ করলে তো 6x হবে। এই তোমরাও কি আমার মতো ভুল করে রাখছো নাকি? তোমরাও কি ভুল করে রাখছো? এই 3x আর 3x যোগ করলে তো 6x হবে, এখানে 3x কেন লিখছি? দেখো এবার মান বসাবো, এই যে মান 0 বসলে এটা 0, এটা 0 হয়ে যাবে, আর 6x কে 2 দিয়ে ভাগ করলে 3x, উত্তর 3 cos 3x। বলো কে কে বুঝছো? খুবই ইজি। এই যে বলো তো বুঝতে পেরেছো কিনা? দেখো বুয়েট রিটেনে আসছিল ভাই 10টা নাম্বার, এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার লিখে দিলেই হবে। আমরা বুঝে ফেলছি যে এটা হয়ে যাবে 1, আর এইখানে যদি আমি লিমিটের মান বসাই 3 cos, h এর জায়গায় 0 বসাও, তাহলে 6x/2, 6x কে 2 দিয়ে ভাগ করলে 3x। বলো তো সবাই 10 এ 10 পাবা কিনা এই টাইপটা যদি আসে? বুয়েট ভর্তি পরীক্ষায় শোনো ভাইয়া, আমরা লিমিটের ম্যাথ এগুলা এরকম অনেকগুলা ম্যাথ করে আসছি। এখন আমাদের একাডেমিক বা ভর্তি পরীক্ষায় এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার লিখে দিতে পারা উচিত, এখান থেকে ডাইরেক্ট উত্তর লিখতে পারা যায়। এই বুঝছো? ভিডিও আটকাচ্ছে? এই ওয়েবসাইটে যারা আছো ভিডিও ঠিক আছে না? এই ওয়েবসাইটবাসী আমার তো নেটওয়ার্ক ঠিক আছে, যারা বলতেছো ভিডিও আটকে যাচ্ছে, আমার এখানে কিন্তু নেটওয়ার্ক ঠিক আছে, আমার এখানে তো নেটওয়ার্ক ঠিক আছে, আটকে যাওয়ার তো কোনো কারণ দেখতেছি না। আশা করি সমস্যা হবে না। দেখো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হওয়ার তো কথা না, নেটওয়ার্ক তো ঠিক আছে। দেখো ওকে ফাইন, এটা গেল। এখন আরেকটা প্রশ্ন, মূল নিয়মে x⁴n, এটাও কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। আমরা গত ক্লাসে শোনো, আমরা গত ক্লাসে মূল নিয়মে বেশ কয়েকটা সূত্রের প্রমাণ শিখছি, ঠিক একইভাবে x⁴n এটার অন্তরজ নির্ণয়ের সূত্রটাও শিখতে হবে। এখন এইটা প্রশ্নটা লিখো, তার আগে আমাকে বলো 9 10-এ দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ে 1 + x⁴n এর ধারাটা তোমাদের মনে আছে? মনে না থাকলে একটু মুখস্থ করতে হবে এখন, বাট এইগুলো তোমরা 9 10-এ পড়ছো। দেখো এই যে এই ম্যাথটা যে করবো, মানে মূল নিয়মে x⁴n এর অন্তরজ নির্ণয় করতে 1 + x⁴n এই ধারাটা ইউজ করতে হবে। তো তোমাদের মধ্যে যদি কেউ এরকম থাকো যে ভাইয়া 9 10-এ এটা পড়ছিলাম বাট ভুলে গেছি, তাহলে একটু লিখে রাখো, একটু মুখস্থ করে ফেলো। 1 + x⁴n ধারাটা হচ্ছে 1 + nx + n × n - 1 / 2 ফ্যাক্টোরিয়াল × x² প্লাস n × n - 1 × n - 2 / 3 ফ্যাক্টোরিয়াল × x³ প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে, একদম লাস্টের পদ হবে x⁴n। লাস্টের পদ পর্যন্ত তোমার লেখার দরকার নাই, এই x³ পর্যন্ত লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? তো কেউ যদি থাকো যে ভুলে গেছি, তাহলে খাতায় এটা লিখবা, লিখে মুখস্থ করে ফেলবা।
আচ্ছা, এখন আমি ম্যাথটা করি, চলো। শুরুতে কি করতে হবে? ধরবো, লিখো ধরি। যার অন্তরজ বাইর করতে বলছে তাকে এফ অফ এক্স ধরি। সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস এইচ, মনে আছে? এইবার লিখো মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই, মূল নিয়মের সংজ্ঞানুসারে ডিডি এক্স অফ এফ অফ এক্স, ডিডি এক্স অফ এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 নিচে এইচ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। নিশ্চয় মনে আছে সূত্রটা? সুতরাং মান বসায় দাও, ডিডি এক্স অফ এফ অফ এক্স এর জায়গায় বসবে এক্স টু দি পাওয়ার এন। আমরা এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ বাইর করব, লিমিট এইচ টেন্স টু 0 নিচে এইচ, উপরে এফ অফ এক্স প্লাস এইচ। দেখো এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় বসবে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এফ অফ এক্স এর জায়গায় বসবে এক্স টু দি পাওয়ার এন। বলো এই পর্যন্ত তো সবগুলা ম্যাথের ফরম্যাট সেমই। আমরা যখন মূল নিয়মে অন্তরজ বাইর করব, এই পর্যন্ত কিন্তু এই যে এই পর্যন্ত সবগুলা ম্যাথ একই নিয়ম। এই পর্যন্ত সবাই আগে লিখতে পারছো কিনা বলো? এই পর্যন্ত লিখে ডান কমেন্ট করো, এই পর্যন্ত লিখে ডান কমেন্ট করো। ভাইয়া মূল নিয়মের যতগুলা ম্যাথ আমরা পড়তেছি সবগুলা ম্যাথে এই পর্যন্ত, সবগুলা ম্যাথে এই পর্যন্ত প্রসিডিউর হুবহু সেম। এই পর্যন্ত প্রসিডিউর সবগুলা ম্যাথের কি একদম হুবহু সেম। তো এই পর্যন্ত লিখে একটু ডান কমেন্ট করো, এই পর্যন্ত লিখে, এই পর্যন্ত লিখে ডান কমেন্ট করো, এই পর্যন্ত লিখো। আশা করি এই পর্যন্ত লিখতে পারছো। এইবার দেখো, এটা আমি কপি করে ওইদিকে নিয়ে যাচ্ছি, তোমরা নিচে নিচেই লিখবা। হ্যাঁ, তোমরা তো নিচে নিচেই লিখবা, আমি এখানে নিয়ে আসছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই পর্যন্ত তো সবাই পারো। এইবার আমি একটা কাজ করবো, যে এখান থেকে দেখো, ওয়েট, এখান থেকে যদি আমি একটা এক্স কমন নিই, দেখো আমি এটা এইভাবে লিখতে পারি কিনা, তুমি আমাকে বলবা যে আমি এটা এইভাবে লিখতে পারি কিনা। দেখো এই যে এখান থেকে যদি আমি একটা এক্স কমন নিই, ওয়েট, এখান থেকে যদি ভিতর থেকে একটা এক্স কমন নিই, তাহলে এক্স থেকে এক্স কমন গেলে 1, এইচ থেকে কমন গেলে এইচ বাই এক্স। এভাবে লিখতে পারি কিনা বলো তো? আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অন্যায় করি নাই, খালি ভিতর থেকে এখান থেকে একটা এক্স কমন নিছি ইচ্ছা করে। খেয়াল করে দেখো, ইচ্ছা করে একটা এক্স কমন নিছি। দেখো কি করছি, এই যে এখান থেকে আমার ইচ্ছা হইলো, আমার ইচ্ছা হয়েছে আমি এখান থেকে একটা এক্স কমন নিব। বলো লিখতে পারি? একটা এক্স যদি কমন নেই, তাহলে এক্স থেকে এক্স কমন গেলে 1 থাকবে, আর এইচ, এইচ এর সাথে যেহেতু আগে থেকে এক্স ছিল না, তো সামনে কমন নিয়ে নিছি, সমতা ঠিক করার জন্য ভাগ করতে হবে। তাহলে এইচ বাই এক্স, বলো তো এখানে হবে এইচ বাই এক্স। এটা কি আমি লিখতে পারি? লিখতে পারি, এক্স কমন নিছি, আর কিছুই করি নাই। এইবার দেখো আমি একটা আলাদা নিয়ে নিব, খেয়াল করে দেখো, লিমিট এইচ টেন্স টু 0 নিচে এইচ। এবার আলাদা পাওয়ার নেও, এক্স এর উপরে আলাদা পাওয়ার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন, তারপর 1 প্লাস এইচ বাই এক্স, এটার উপরও আলাদা পাওয়ার হবে মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এখন খেয়াল করে দেখো, এই যে এখান থেকে প্রথমে একটা এক্স কমন নিছি। এখন তোমার মনের মধ্যে তো প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এখান থেকে এই যে এখানে এক্স কেন কমন নিছেন? কমন নিছি কারণ হচ্ছে, এবার তুমি আলাদা আলাদা পাওয়ার নাও, এক্স এর উপরে পাওয়ার হবে এন, 1 প্লাস এইচ বাই এক্স, এটার উপরে পাওয়ার হবে এন। এইবার আমাকে বলো তো, আমি চাইলে কি এক্স টু দি পাওয়ার এন কমন নিতে পারবো না? বলো। এই যে আমি তো দেখতেই পাচ্তেছি যে এখানে একটা এক্স টু দি পাওয়ার এন আছে, তাই না? তো আমি যদি এই যে আলাদা করে একটা এক্স নেই, আলাদা করে পাওয়ার করি, বলো এখন কি কমন নিতে পারবো না? বলো, এই যে কমন নেওয়ার জন্য এই কাজটা করছি, বুঝতে পেরেছো? বলো। এইবার দেখো কমন নিব, লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0 নিচে এইচ, এক্স টু দি পাওয়ার এন কমন নিই। কমন নিলে এখানে থাকবে 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন, এখানে মাইনাস 1। বলো এতটুকু বুঝছো কিনা? তোমার খালি মনে রাখতে হবে যে এখান থেকে আমি এক্স টু দি পাওয়ার এন কমন নিব। তো এক্স টু দি পাওয়ার এন কমন নেওয়ার জন্য ভিতরে একটা এক্স কমন নিলেই হবে, কারণ উপরে তো পাওয়ার এন আছেই। তো আমি একটা এক্স কমন নিছি ভিতরে, তারপর আলাদা পাওয়ার নিছি। এখন আমাকে বলো, শোনো আমার কথা শোনো, এখানে আমি লিমিট বসাবো এইচ এর, লিমিটটা কার? এইচ এর। তাহলে এখানে এইচ হচ্ছে ভ্যারিয়েবল, বাকি সবকিছু সামনে চলে আসতে পারে। দেখো তাহলে এক্স টু দি পাওয়ার এন, এটার মধ্যে কি এইচ আছে বলো তো?
লিমিটের ম্যাথ যখন করব, লিমিট যার বসাবো সে ছাড়া বাকি যে কোনো রাশি তুমি ধ্রুবক বিবেচনা করে সামনে নিয়ে আসতে পারো। দেখো এই যে x টু দি পাওয়ার n, এটা ধ্রুবক, কারণ এটার মধ্যে কোনো h নাই। তাহলে আমি কি চাইলে এটাকে সামনে নিয়ে আসতে পারি না? বলো, এটাকে সামনে নিয়ে আসতে পারি না? এই যে দেখো আমি এখানে করে ফেলতেছি, এই x টু দি পাওয়ার n কে আমি কোথায় নিয়ে আসলাম? x টু দি পাওয়ার n কে আমি একদম সামনে নিয়ে এসে বললাম দেখো এই যে, যেহেতু ভাইয়া আমি লিমিট বসাবো h এর, তাইলে আমি এই x টু দি পাওয়ার n লিমিটের বাইরে আমি নিয়ে আসতে পারি। যার মধ্যে কোনো h নাই তাকে তুমি ধ্রুবক বিবেচনা করে বাইরে নিয়ে আসতেই পারো লিমিটের ম্যাথে। এটা আমরা লিমিট অধ্যায়ে দেখছি। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা এখন সূত্র বসাবো। ওয়েট, নতুন একটা পেজ কপি করে নেই, কারণ আমার জায়গা লাগবে। নতুন পেজ কপি করে নিই, এখন সূত্র বসাবো। দেখো ওয়েট, এই যে দেখো সূত্রটা বসাবো এখানে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n। বলো এখানে x এর জায়গায় কি আছে? 1 প্লাস এক্স টু দি পাওয়ার n। দেখো x এর জায়গায় কি বসবে? h বাই x না? ভালো মতো খেয়াল করে দেখো, এই যে সূত্রটা, আমরা কিন্তু ধারাটা শিখছি, আমরা ধারা শিখছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর ধারায় যেটা। তো এখানে জাস্ট x এর জায়গায় h বাই x বসবে। দেখো কি করি, x টু দি পাওয়ার n লিমিট h টেন্ডস টু 0। নিচে অনেক লম্বা একটা দাগ দিলাম, নিচে h থাকবে। এবার দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, ধারাটা হচ্ছে 1 প্লাস n ইন্টু এক্স, এক্স এর জায়গায় বসবে h বাই x। খেয়াল করে দেখো, ধারাটা হচ্ছে 1 প্লাস এন এক্স, এক্স এর জায়গায় বসবে h বাই x প্লাস n ইন্টু n মাইনাস 1, নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। মনে আছে, এক্স এর জায়গায় বসবে h বাই x, তাহলে স্কোয়ার করলে ভালো মতো বুঝছো, সূত্রে ছিল a x স্কোয়ার, এখানে x এর জায়গায় বসবে h বাই x, তাহলে স্কোয়ার করলে এটা হবে a স্কোয়ার, নিচে হবে x স্কোয়ার প্লাস তারপরের পদটা n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু সূত্রে ছিল x কিউব, তো এখানে x এর জায়গায় বসবে h বাই x, তাহলে এটা হবে h কিউব ডিভাইড বাই x কিউব প্লাস ডট 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 ডট, এই পর্যন্ত লিখলেই হবে, এই পর্যন্ত লিখলেই হবে, প্লাস ডট 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 ডট, শেষ, লাস্টে আছে -1। বলো কে কে বুঝছো? এই লাস্টের -1 কিন্তু লিখতে হবে, কেউ আবার ভুলে মিস করে ফেলো না, লাস্টে -1। বলো একটু, বলো সূত্রটা বসানো কে কে বুঝছো? এই পর্যন্ত বুঝতে পারলেই ম্যাথ শেষ। একটু দেখো, মেইন সূত্র হচ্ছে এইটা, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর ধারা, 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব। এটা হচ্ছে মেইন সূত্র। এখন খেয়াল করে দেখো, এখানে আমরা কি করছি, জাস্ট x এর জায়গায় h বাই x বসাইছি, এখানে x এর জায়গায় x স্কোয়ারের জায়গায় h স্কোয়ার বাই x স্কোয়ার, মানে এই যে x এর জায়গায় এটা বসবে, তো স্কোয়ার হয়ে গেছে, এখানে কিউব। এইটা লিখতে পারছো একটু বলো তো? এই লাইনটা সবাই লিখতে পারছো? এই লাইনটা যদি লিখতে পেরে থাকো তাইলে ম্যাথ শেষ। বলো। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস তোমরা বলো, এই +1 এই -1 কি কাটাকাটি করা যায়? বলো বলো, এই +1 -1 কাটাকাটি করা যায়? এই +1 এই -1 কাটা। এখন তুমি একটা জিনিস দেখো, নিচে যতক্ষণ পর্যন্ত h থাকবে অতক্ষণ পর্যন্ত কি তুমি h এর মান 0 বসাতে পারবা? বলো ভাই, এখানে মেইন ঝামেলাটা কে করতেছে? মেইন ঝামেলা করতেছে h। নিচে যতক্ষণ পর্যন্ত h থাকবে অতক্ষণ পর্যন্ত 0 বসানো যাবে না, তো উপরে আর নিচে h কাটাকাটি করে ফেলো। দেখো উপরে আর নিচে h কাটাকাটি করে ফেললেই ম্যাথ শেষ। আমি কি করি দেখো, উপরে আর নিচে h কাটাকাটি করে ফেললেই ম্যাথ শেষ। উপরে নিচে h কাটাকাটি করবো, ধুর, উপরে নিচে একটা h দিয়ে কাটাকাটি করে ফেললেই ম্যাথ সুন্দর মতো মিলে যাবে। দেখো কি করব, তো এই 1 তো কাটাকাটি চলে গেছে, দেখো এই 1 কাটাকাটি চলে গেছে, এই 1ও কাটাকাটি চলে গেছে, তাহলে আর ব্র্যাকেট দিয়ে লাভ নাই। এখন দেখো এই যে নিচের h দিয়ে যদি আমি ভাগ করি, নিচের h দিয়ে যদি আমি ভাগ করে দেই, নিচের h দিয়ে আমি কি করব? দেখো ভালো মতো বোঝো, নিচের h দিয়ে ভাগ করব, তো ভাগ করলে এই যে একটা h, এই যে এই h কাটা, এই h কাটাকাটি হয়ে যাবে, উপরে থাকবে শুধু 1। এখানে h স্কয়ারকে h দিয়ে ভাগ করলে শুধু h থাকবে, h কিউবকে
এইচ কিউবকে, এই যে এইচ কিউবকে এইচ দিয়ে ভাগ করলে থাকবে এইচ স্কয়ার, শেষ ডট, এভাবে চলতে থাকবে। বলো এই বন্ধু কে কে বুঝছো? এটা কিন্তু একবারেই করা যায়। দেখো আগে দেখো কি করি, আগে ভালো মতো বোঝো। এই ওয়ান কাটা, নিচে যতক্ষণ পর্যন্ত এইচ থাকবে, নিচে এইচ থাকলে কিন্তু তুমি নিচে এইচ এর মান 0 বসাইতে পারবে না। তো কি করবো, এইচ দিয়ে ভাগ করে দিব। তাহলে এই এইচ দিয়ে তুমি যদি ভাগ করো, উপরে নিচে কাটাকাটি করো, তাহলে এই এইচটা হয়ে যাবে 1, কারণ এইচ দিয়ে ভাগ করতেছি। এইটাকে এইচ দিয়ে ভাগ করলে হবে এইচ স্কয়ার, হবে শুধু এইচ। এই এইচ কিউব হবে এইচ স্কয়ার, তারপরের রাশিতে থাকবে এইচ টু দি পাওয়ার 4, সেটাকে এইচ দিয়ে ভাগ করলে হবে এইচ কিউব। এইভাবে চলতে থাকবে, বুঝছো? এইবার আমাকে তোমরা বলো, এইবার যদি এইচ এর মান বসায় দেই, তাহলে কি অসংজ্ঞায়িত বা অনির্ণয় ফরম্যাট আসে? বলো। এই যে এখানে আরো অসংখ্য পদ আছে, সবগুলো এইভাবে চলতে থাকবে। এইবার আর নিচে এইচ নাই, এইবার যদি এইচ এর মান 0 বসাই, সামনে আছে x টু দি পাওয়ার n ইনটু, এখানে তো কোথাও এইচ নাই, এখানে কোথাও এইচ নাই, তাহলে এটা যেমনে সেমনে থাকবে, এটা হবে n বাই x। এইখানে দেখো, এই যে এইচ এর মান 0 বসাইলে এই পুরোটা 0 হয়ে যাবে। এই যে দেখো, এইচ এর মান যদি 0 বসাই, এই পুরো রাশিটা 0 হয়ে যাবে, কারণ কি এই যে এখানে এইচ আছে। এখানে যদি এইচ এর মান 0 বসাই, এই পুরো রাশিটাও 0 হয়ে যাবে, কারণ এখানে এইচ স্কয়ার আছে। ঠিক একইভাবে তারপরের রাশিটা থাকবে এইচ কিউব, তারপর এইচ টু দি পাওয়ার 4, মানে বাকি যতগুলা পদ এখানে আছে সবগুলোর মধ্যে এইচ আছে, এবং এইচ এর মান 0 বসাই দিলে সবগুলো পদ 0 হয়ে যাবে। কে কে বুঝছো বলো? বাকি সবগুলো পদ, এই যে তুমি চাইলে এভাবে লিখতে পারো, প্লাস এখানে ধরো যে তুমি চাইলে এভাবে লিখতে পারো, সামনে এটা তো এভাবে গুণ আকারে দিলা, যে এখানে আছে n বাই x, পরবর্তী সবগুলা পদ হয়ে যাবে 0। এই যে এইভাবে চলতে থাকবে। বাট ভাই তোমার তো এইভাবে লেখার দরকার নাই, তুমি ডিরেক্ট লিখে ফেলো যে এখান থেকে শুধু থাকবে এইটা n বাই x, শুধু থাকবে n বাই x, বাকি সবগুলা 0 হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে দেখো, এখানে n ধ্রুবকটা সামনে নিয়ে আসলাম, আর এখানে x এর পাওয়ার n, এখানে 1, যেহেতু ভাগ আকারে আছে তাহলে বিয়োগ হয়ে যাবে, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। বলো কে কে বুঝছো, একটু বলো কে কে বুঝছো? খুবই সুন্দর ম্যাথ, x টু দি পাওয়ার n। সুতরাং তুমি লাস্টে লিখে দেবা, সুতরাং ddx অফ x টু দি পাওয়ার n, ddx অফ x টু দি পাওয়ার n, এটাকে অন্তরীকরণ করলে হবে nx টু দি পাওয়ার n মাইনাস 1, nx টু দি পাওয়ার n মাইনাস 1। বলো এই ম্যাথটা কে কে বুঝছো? এটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। একটু বলো, এই পারা উচিত না এগুলা ভাইয়া? শুধু এখানে এই ধারাটা জানতে হবে। কেউ যদি এই ধারাটা না জানো বা 9 10-এ পড়ে না থাকো, অবশ্যই মুখস্থ করতে হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর ধারা, এই অন্তত এই প্রথম 4টা পদ, যে 1 2 3 4 এক্স কিউব, অন্তত এক্স কিউব পর্যন্ত মুখস্থ রাখবা। বলো তো বুঝতে পেরেছো? ওকে ফাইন, গুড, এটা একটা ফর্মুলা, হ্যাঁ গুড, এটা মুখস্থ করতে হবে। এটাও মুখস্থ করতে হবে যে এক্স টু দি পাওয়ার n কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। আজকে ক্লাসে এরকম ম্যাথ করাবো। একজন বলছে লাস্টের লাইনটা বুঝি নাই। শোনো, তুমি যদি এইচ এর মান 0 বসাও, এইটা যেমনি আছে এমনি থাকবে এই রাশিটা, কারণ এখানে তো কোনো এইচ নাই, এই যে n বাই এক্স থাকবে, আর বাকি সবগুলা পদ 0 হয়ে যাবে। এখানে এইচ এর মান 0 বসাও, গুণ আকারে আছে না ভাইয়া, তো এটাকে 0 দিয়ে গুণ করলে পুরোটা 0, এখানে এইচ স্কয়ার 0 কে স্কয়ার করলে 0, তো কোনো একটা রাশিকে তুমি যদি 0 দিয়ে গুণ করো তাহলে পুরোটা 0, এটাও 0 এটাও 0, বাকি সবগুলা রাশি 0 হবে, শুধুমাত্র এইটা থাকবে। তাহলে এই যে x টু দি পাওয়ার n ইনটু n বাই x, তো এখানে n, এই যে ধ্রুবকটাকে সামনে লিখলাম, এখানে x এর পাওয়ার n, আর নিচে এখানে কোনো পাওয়ার নাই, মানে তো মনে 1 আছে, ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়, ভাগ আকারে থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ। এই যে n থেকে 1 বিয়োগ হয়েছে, বুঝছো? এটা সূচকের সূত্র, শেষ। ওকে গুড, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার শোনো, আমাদের যতগুলা প্রয়োজনীয় সূত্রের মূল নিয়মে ম্যাথ করা দরকার ছিল সবগুলো আমরা করে ফেলছি। যে মূল নিয়মে একদম শুরুতে মনে আছে, শুরু করছিলাম সাইন এক্স দিয়ে, মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয়, ওটা দিয়ে শুরু করছিলাম, এবং মূল নিয়মে এক্স টু দি পাওয়ার n এর অন্তরজ নির্ণয়, এটা দিয়ে আমাদের সবগুলা সূত্রের প্রমাণ শেষ। এবং বোর্ড পরীক্ষায় এক্স টু দি পাওয়ার n পর্যন্ত যেগুলা করাইছি ওইগুলা পড়লেই এনাফ রিটেনের জন্য, মানে সৃজনশীলের জন্য। তবে কলেজের পরীক্ষায় শোনো, কলেজের পরীক্ষায় দেখবা যে মাঝে মধ্যে সূত্রের প্রমাণ, মানে এক্স টু দি পাওয়ার n পর্যন্ত যা পড়াইছি ওগুলো তো সূত্রের প্রমাণ মূল নিয়মে, ওগুলা ছাড়াও মাঝে মধ্যে যে এরকম কিছু ম্যাথ চলে আসে। দেখো, ধরো মূল নিয়মে এই যে এইটার অন্তরজ বের করো, অথবা মূল নিয়মে এইটা, দেখো এগুলো কিন্তু সূত্র না, কিন্তু পরীক্ষায় চলে আসে,
কলেজের পরীক্ষা। আমি আবার বলতেছি, এখন যে দুইটা ম্যাথ করাবো, এই দুইটা ম্যাথ এইচএসসি পরীক্ষার জন্য লাগবে না, জাস্ট কলেজের এক্সামের জন্য লাগতে পারে। মাঝে মধ্যে কিছু কলেজে এরকম ম্যাথ দিয়ে দেয়, চলো দুইটা ম্যাথ করে ফেলি, তাহলে কলেজের পরীক্ষায়ও তুমি সুন্দর মতো, মানে মাঝে মধ্যে কলেজের প্রশ্ন একটু কঠিন করে, দেখবা কিছু কিছু কলেজে মাঝে মধ্যে প্রশ্ন একটু কঠিন করে, স্যাররা দেখেন যে তুমি আউট অফ দ্য বক্স ম্যাথগুলো করো কিনা, তখন এইগুলা দিয়ে দেন। দেখো সেম প্রসিডিউরে লিখো, মূল নিয়ম এই যে এই রাশিটা, একটা বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশির অন্তরজ নির্ণয় করতে বলছেন। এবার ধরি যার অন্তরজ বের করতে বলছে তাকে এফ অফ এক্স ধরো, এরপরে কি লাগবে, এফ অফ এক্স প্লাস এইচ। দেখো এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসবে, বসাও এক্স এর জায়গায়, যে দেখো এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ মাইনাস 2 ইন্টু এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ প্লাস 9। এবারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে একবারে বসাই দিব, স্কোয়ার করো 5 ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2h প্লাস 9। এখন দেখো এখানে 5x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 hx বা xh প্লাস 5x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2h প্লাস 9। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ এর মান। এবার লিখো, তোমরা লিখো মূল নিয়মের সংজ্ঞা অনুসারে, আমি আর লিখলাম না, আমি একবারে বসাই দিচ্ছি। হ্যাঁ, তোমরা আগে লিখবা মূল নিয়মের সংজ্ঞা অনুসারে ডিডি এক্স অফ এফ অফ এক্স, আমি একবারে বসাই দিচ্ছি। এফ অফ এক্স এর মান হচ্ছে 5x স্কোয়ার, যার অন্তরীকরণ করতে বলছে মাইনাস 2x প্লাস 9। তোমরা কিন্তু অবশ্যই লিখে নিবা যে মূল নিয়মের সংজ্ঞা অনুসারে, আমি ডিরেক্ট একবারে বসাই দিচ্ছি। লিমিট h টেন্ডস টু 0, নিচে h, উপরে হবে এফ অফ এক্স প্লাস এইচ। দেখো উপরে হবে এফ অফ এক্স প্লাস এইচ, যে কপি করে বসাই দিচ্ছি, উপরে হবে এফ অফ এক্স প্লাস এইচ, তারপরে হবে মাইনাস মাইনাস এফ অফ এক্স, তারপরে হবে মাইনাস এফ অফ এক্স, এই যে মাইনাস মাইনাস এফ অফ এক্স, এটা বিয়োগ হবে। দেখো লিমিট h টেন্ডস টু 0, নিচে h, এফ অফ এক্স প্লাস এইচ, যে এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ এর মান, এফ অফ এক্স প্লাস এইচ থেকে এফ অফ এক্স বিয়োগ হবে, তো এটা বিয়োগ করো, বিয়োগ করলে মাইনাস এফ এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 9। বলো তো এই পর্যন্ত সবাই লিখতে পারছো? একটু বলো, একটু বলো। মূল নিয়মের সূত্র এই পর্যন্ত সবাই পারবা। আগে তোমরা কিন্তু যেটা লিখে নিবা, শোনো আমি আবার বলতেছি, তোমরা আগে এভাবে লিখবা, মূল নিয়মের সংজ্ঞা অনুসারে আগে মূল নিয়মের সূত্রটা লিখবা, তারপরে মানগুলা বসাবা। আমি তো একবারে বসাই দিছি, আমি একবারে বসাই দিছি। আচ্ছা, এইবার একটু কাটাকাটি করো তো। লিমিট h টেন্ডস টু 0, নিচে h, দেখো তো কি কি কাটাকাটি যায়। 5x স্কোয়ার কাটা, মাইনাস 2x প্লাস 2x কাটা, প্লাস 9 মাইনাস 9 কাটা। এই আরো কিছু কাটাকাটি যায়, আর কিছু তো কাটাকাটি যায় না, তাই না? আর কিছু কাটাকাটি যায় না, তাহলে কি থাকে এখানে 10xh প্লাস 5h স্কোয়ার মাইনাস 2h, বাকি সব কিছু কাটাকুটি চলে গেছে। এবার আমাকে তোমরা বলো, যতক্ষণ পর্যন্ত নিচে h থাকবে অতক্ষণ পর্যন্ত কি তুমি লিমিটের মান 0 বসাইতে পারবা? বলো, যতক্ষণ পর্যন্ত নিচে h থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি h এর মান 0 বসাইতে পারবে না। তাহলে h দিয়ে ভাগ করে দাও, h দিয়ে ভাগ করে দাও। দেখো তো h দিয়ে ভাগ করলে এখানে থাকবে 10x, এখানে থাকবে 10x, এইটাকে h দিয়ে ভাগ করলে থাকবে 5h, স্কয়ারটা হয়ে যাবে শুধু 5h, মাইনাস 2h কে h দিয়ে ভাগ করলে -2। বলো তো বুঝছো কিনা? দেখো ভাইয়া নিচে h কে এলিমিনেট করতে হবে, তো h দিয়ে ভাগ করে দিছি, তাহলে 10xh এটাকে h দিয়ে ভাগ করলে হবে 10x, 5h স্কয়ার এটাকে h দিয়ে ভাগ করলে হবে 5h, মাইনাস 2h কে h দিয়ে ভাগ করলে -2। এইবার বলো, এইবার যদি এখানে আমি h এর মান 0 বসাই, অসংজ্ঞায়িত হয় বলো বা অনির্ণেয় হয়, যতক্ষণ পর্যন্ত নিচে h থাকবে অতক্ষণ পর্যন্ত তুমি নিচে h এর মান 0 বসাতে পারবে না, তাই তো? মেইন টার্গেট কি? শোনো আমার এখানে মেইন টার্গেট কি, এই যে এই পর্যন্ত, এটা তো হচ্ছে মূল নিয়মের সূত্রটা বসাইছি, জাস্ট মূল নিয়মের সূত্রটা, লিমিট h টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ থেকে এফ অফ এক্স বিয়োগ হবে, বিয়োগ করছি, নিচে h লিখছি। এখন আমার টার্গেট হচ্ছে নিচের h কে সরাইতে হবে, তাহলে h দিয়ে ভাগ করে দাও, উপরে সবগুলা পদে h আছে, তুমি একটা h কমন নিয়ে কাটাকাটি করে ফেলো,
তাহলে এটা এইচ চলে যাবে, এখানে এইচ স্কোয়ার হয়ে যাবে 5h, এখানে -2h হয়ে যাবে -2। এবার তুমি এইচ এর মান 0 বসাও, দেখো এইচ এর মান 0 বসালে কি হবে দেখো, এটা 0 হয়ে যাবে, এটা 0 থাকবে 10x - 2, এটাই উত্তর। বলো ইজি না? বোর্ড পরীক্ষায় এরকম ম্যাথ আসবে না, বোর্ড পরীক্ষায় আসলেও যে সূত্রগুলার প্রমাণগুলোই আসবে, বাট কলেজের পরীক্ষায় আসতে পারে। বলো কে কে বুঝছো? কলেজের পরীক্ষায় এইরকম মূল নিয়ম, নর্মালি এইচএসসি পরীক্ষায় মূল নিয়মের যতগুলা ম্যাথ আসে সবগুলাই হচ্ছে সূত্রগুলার প্রমাণ। এরকম বীজগাণিতিক রাশি দিয়ে নর্মালি পরীক্ষায় দেয় না, কারণ এরকম বীজগাণিতিক রাশির অন্তরীকরণ আমরা নর্মাল অন্তরীকরণের সূত্র দিয়ে ইজিলি করে ফেলতে পারি, এগুলা মূল নিয়মে করার তো দরকার নাই, বাট মাঝে মধ্যে কলেজের পরীক্ষায় আসতে পারে। তো আমি তোমাকে এই যে ধরো এই পর্যন্ত কিন্তু সবগুলা প্রসিডিউর সেম। এই যে তুমি আগে মূল নিয়মের সংজ্ঞা অনুসারে এটা লিখবা, f(x + h) এর মান বসাবা, f(x) এর মান বসাবা। তারপরের কাজটাই তো এখানে আলাদা কাজ, যেমন এখানে নতুন কাজ হচ্ছে যে এই লাইনটা, বাকি সবকিছু তো একদম আগের মতোই। বুঝতে পারছো যে এখানে f(x + h) থেকে এতটুকু ছিল, এই যে এতটুকু f(x + h) মান বসাইছি, সেখান থেকে f(x) বিয়োগ করছি, ঠিক আছে? ওকে গুড। এরপরে আসো এই যে লাস্ট মূল নিয়মের এই টাইপের লাস্ট ম্যাথ। এই যে দেখো দুইটা ফাংশন গুণ আকারে আছে, খেয়াল করে দেখো, একটা হচ্ছে x² আর একটা sin x, x² এবং sin x গুণ আকারে আছে। তো এইটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসার জন্য একেবারেই দরকার নাই, বোর্ড পরীক্ষায় এরকম ম্যাথ আসবে না যে দুইটা রাশি একসাথে গুণ আকারে আছে, এটা মূল নিয়মে অন্তরীকরণ করো। দুইটা রাশি তিনটা রাশি একসাথে গুণ আকারে থাকলে নর্মাল নিয়মে আমরা অন্তরীকরণ করব, আজকে ক্লাসে অথবা আগামী ক্লাসে শিখে ফেলবো আমরা সূত্রগুলা, বাট এগুলা মূল নিয়মে পরীক্ষা আসে না। বাট মাঝে মধ্যে আমি যেটা বললাম মাঝে মধ্যে কলেজের পরীক্ষায় চলে আসে, তো কলেজের পরীক্ষা ভালো করার জন্য আমরা এগুলো একটু শিখে রাখবো। দেখো কি করব, প্রথমে যার অন্তরীকরণ করতে বলছে তাকে f(x) ধরবো, লিখো x² sin x, তারপরে f(x + h) বের করব, x এর জায়গায় বসবে x + h, x এর জায়গায় বসবে x + h। এই বুঝতেছো? দেখো তো এটাকে ক্যালকুলেশন করো, এটা কি হবে s² + 2hx + h², এই যে x + h হোল স্কয়ার, x এর জায়গায় x + h বসছে, ইনটু sin x + h। এরপরে গুণ করে দাও, গুণ করে দিলে x² sin x + h প্লাস 2xh ইনটু sin x + h প্লাস h² ইনটু sin x + h। এরপরে লিখো মূল নিয়মের সংজ্ঞা অনুসারে, আমি ডিরেক্ট লিখতেছি, তোমরা লিখবা মূল নিয়মের সংজ্ঞা অনুসারে সূত্রটা লিখবা ddx of f(x), f(x) এর মান বসাই দিচ্ছি, f(x) এর মান বসাই দিচ্ছি, তোমরা একটা লাইন এক্সট্রা লিখে নিবা যে মূল নিয়মের সংজ্ঞা অনুসারে পাই, ওই লাইনটা লিখে তারপরে মান বসাবা, আমি একবারে মান বসাই দিচ্ছি। ddx of f(x) লিমিট h টেন্ডস টু 0, অনেক লম্বা একটা লাইন লিখি, লাইন লাগবে, নিচে h, দেখো নিচে h, উপরে কি হবে ভাইয়া, মনে মনে চিন্তা করো, f(x + h মাইনাস f(x), তাই তো? তাহলে মানগুলা বসাই দেই, দেখো একবারে মানগুলা বসাই দেই। এই যে এটা হচ্ছে f(x + h), এই যে এতটুকু দেখো, এতটুকু হচ্ছে f(x + h), আমি কপি করে এখানে বসাই দিলাম, এটা হচ্ছে f(x + h), সেখান থেকে বিয়োগ হবে কি, সেখান থেকে বিয়োগ হবে f(x), ওই যে f(x), বলো এই পর্যন্ত লিখতে পারছো কিনা? এই এতটুকু লেখার জন্য কিন্তু আগের ক্লাসটাই যথেষ্ট। কেউ যদি এরকম থেকে থাকো যে এই লাইন পর্যন্ত বুঝতেছো না, তাহলে তুমি আগের ক্লাসটা করো নাই। একটু শোনো, এখানে প্রশ্নে যাই থাকুক, এখানে প্রশ্নে যাই থাকুক, এই পর্যন্ত লেখার জন্য আমাদের গত ক্লাসটাই এনাফ। একটু বলো এই পর্যন্ত সবার কোনো প্রবলেম আছে কিনা? তোমার কাছে যে কোনো ফাংশন, দুইটা ফাংশন গুণ আকারে, দুইটা ফাংশন ভাগ আকারে, যদিও বোর্ড পরীক্ষা এগুলো আসবে না, বাট কলেজের পরীক্ষা যদি আসে, যেই ফাংশনেরই অন্তরীকরণ মূল নিয়মে করতে বলুক না কেন, তুমি এই লাইন পর্যন্ত লিখতে পারবা কিনা আগে বলো। বলো যে তুমি আগে এই যে সূত্রটা লিখবা, সূত্রটা লিখবা যে মূল নিয়মের সংজ্ঞা অনুসারে এই সূত্রটা লিখবা, লিখার পরে মান বসাও। আমি এই লাইনটা লিখে নাই, এই লাইনটা লিখার পরে, এই সূত্রটা লিখার পরে মান বসাইলেই এই লাইনটা আসবে, আসবে। ওকে, 4 নম্বর লাইনটা বুঝো না, এইটা তো গত ক্লাসের পড়া।
এই লাইনটা না বুঝলে এটা গত ক্লাসের পর এই যে এফ অফ এক্স প্লাস এইচ থেকে এফ অফ এক্স বিয়োগ করতে হয় উপরে। একটু শোনো, তুমি কি গত ক্লাসটা বুঝছো? একটু শোনো, এই যে এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এটা হচ্ছে এফ অফ এক্স, এইটা মূল নিয়মের সংজ্ঞা। উপরে লাইনটা বুঝো নাই, এটা স্কয়ার করছি, স্কয়ার। এই যে এটার ধরো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা স্কয়ার করছি। তারপরে এটা তো গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকলে প্রত্যেকটাকে দিয়ে গুণ করতে হবে না, এক্স স্কয়ার দিয়ে এটাকে গুণ করছি, 2xh দিয়ে গুণ করছি, তারপরে এইচ স্কয়ার দিয়ে গুণ করছি, নরমাল গুণ। এবার বুঝছো? হ্যাঁ ঠিক আছে। দেখো এইবার দেখো ওয়েট, আচ্ছা এবার কি কি কমন যায় একটু দেখো তো, ওয়েট, ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখো কি কি কমন যায়। দেখো একটু শোনো, এই রাশিতে এক্স স্কয়ার আছে, এই রাশিতে এক্স স্কয়ার আছে, এই দুইটা থেকে এক্স স্কয়ার কমন যায় বলো তো? দেখো দাঁড়াও আমি লিখতেছি, একটু তোমরা আগে দেখো। লিমিট এইচ টেন্স টু 0, নিচে এইচ, এখানে এক্স স্কয়ার আছে, এখানে এক্স স্কয়ার আছে, কমন যায়? এক্স স্কয়ার কমন, দেখো এক্স স্কয়ার কমন গেলে এখানে থাকবে সাইন এক্স প্লাস এইচ মাইনাস মাইনাস এখানে থাকবে সাইন এক্স। আর এখান থেকে কি কমন যায় বলো তো? বাকি দুইটা রাশিতে দেখো, এখানেও সাইন এক্স প্লাস এইচ আছে, এখানেও সাইন এক্স প্লাস এইচ আছে, বলো কমন যায়? বলো তো, দেখো এখানেও আছে সাইন এক্স প্লাস এইচ, এখানেও আছে সাইন এক্স প্লাস এইচ, তাহলে কমন নিব। দেখো প্লাস প্লাস সাইন এক্স প্লাস এইচ যদি কমন নেই, তাইলে এখানে থাকতেছে 2xh প্লাস এখানে এইচ স্কয়ার। দেখো 2xh প্লাস এইচ স্কয়ার, একটু বলো এই লাইনটা বুঝছো কিনা একটু বলো। এই লাইনটা বুঝতে পারলে ম্যাথ শেষ, বলো এই লাইনটা বুঝতে পারলেই ম্যাথ শেষ। আচ্ছা এখন একটু থামো তো, এখানে আরেকটা জিনিস কমন যায় বলো তো? এই যে এখানে, এই যে এখানে 2xh, এখানে এইচ স্কয়ার, এখানে আরেকটা জিনিস কমন যায়, কি কমন যায় বলো তো? এই যে এখানে এটা এইচ কমন যায় না? একবারেই কমন নিয়ে ফেলি, দেখো একবারেই কমন নিয়ে লিখে ফেলি, দেখো দেখো একবারেই, তুমি চাইলে পরে লাইনেও লিখতে পারো, একবারেই কমন নিয়ে ফেলি। তাহলে এই যে 2xh ইন্টু এইচ স্কয়ার, এখান থেকে আরেকটা এইচ কমন যায়, এইচ কমন গেলে এখানে থাকবে 2x, আর এইচ স্কয়ার থেকে এইচ কমন গেলে শুধু এইচ। ওকে ফাইন। এইবার বলো এখানে কোন সূত্র পড়বে? দেখো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র মনে আছে একটু বলো। দেখো তুমি মনে মনে এক্স প্লাস এইচ কে সি ধরো আর শুধু এক্স কে ডি ধরো মনে মনে। ওয়েট আমি নতুন পেজে যাই। ভাইয়া ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু পদে পদে লাগবে, ত্রিকোণমিতির সূত্রগুলা কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। তুমি যতই ত্রিকোণমিতির মানে যতই তুমি অন্তরীকরণ পড়ো, তারপরে যোগজীকরণ পড়বা, দেখবা একটু পরে পরেই কিছুক্ষণ পর পরই ঘুরে ফিরে খালি অন্তরীকরণের সূত্র ফেরত আসতেছে, সরি ত্রিকোণমিতির সূত্র ফেরত আসতেছে। ওকে এখন দেখো, এখন সূত্র বসাবো, এখানে বসাবো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। এখন তোমরা আমাকে আচ্ছা আগে দেখো লিখতে থাকি, আগে এটা বসায়নি। লিমিট এইচ টেন্স টু 0, এখানে এইচ এক্স স্কয়ার, দেখো সাইন সি মাইনাস সাইন সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, এক্স প্লাস এইচ এবং এক্স যোগ করলে 2x প্লাস এইচ বাই 2 ইন্টু কস, ইন্টু কস, খেয়াল করে দেখো সাইন সি মাইনাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2। খেয়াল করে দেখো, এই ওয়েট একটা জিনিস মনে হয় ভুল করে ফেলছি, না ঠিক আছে ঠিক আছে ভুল তো করি নাই, দেখো ওকে খেয়াল করে দেখো cos সি মাইনাস ডি বাই 2, এখানে খেয়াল করে দেখো এক্স এক্স কাটা শুধু এইচ বাই 2, শুধু এইচ বাই 2। এখন দেখো প্লাস এখানে কি আছে সাইন, এটা যেমন আছে এমনি থাকুক, সাইন এক্স প্লাস এইচ ইন্টু এইচ ইন্টু 2x প্লাস এইচ। বলো তো এবং তো ঠিক আছে? ওকে দাদা ভুল হয়েছে? ও আচ্ছা ধুর, ত্রিকোণমিতির সূত্র তো ভুল করে ফেলছি। এই মাইনাস থাকলে তো কস দিয়ে শুরু, সাইন দিয়ে শেষ, ধুর ধুর ধুর, এগুলো ভুল করলে তো সর্বনাশ।
এই সাইনের সূত্র ভুল হয়েছে, দেখো সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি কিন্তু কস দিয়ে শুরু সাইন দিয়ে শেষ, সবই ঠিক ছিল, খালি সাইনের জায়গায় এনে বসবে, কস দিয়ে শুরু সাইন দিয়ে শেষ। এবার ঠিক আছে, দেখো বলো এই পর্যন্ত সবাই ঠিকঠাক লিখছো কিনা? শোনো, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি এর বেলায় যখন প্লাস থাকে তখন সাইন দিয়ে শুরু কস দিয়ে শেষ, আর মাইনাস থাকলে কস দিয়ে শুরু সাইন দিয়ে শেষ। আচ্ছা এবার আমাকে তোমরা একটু বলো তো, এই যে এখানে সাইনের পরে আছে h/2, এই যে দেখো, আচ্ছা আমি আলাদা করে লিখি, ওয়েট, দুইটাকে আলাদা আলাদা লিখি, দেখো লিমিট h টেন্ডস টু 0, এই যে এতটুকু এটাকে আলাদা করে ফেলি, দেখো লিমিট আলাদা আলাদা লিমিট নেই, নিচে h, সামনে x স্কয়ার ইন্টু 2 cos 2x প্লাস h/2 সাইন h/2, এতটুকুর সাথে আলাদা লিমিট নিলাম, তারপর এই যে মাঝখানে প্লাস আছে প্লাস, বাকিটুকুর সাথে আলাদা লিমিট, বাকিটুকুর সাথে আলাদা লিমিট। আচ্ছা এবার আমাকে তোমরা একটা জিনিস বলো, এই যে বাকিটুকু এটাকে যদি h দিয়ে ভাগ করি, দেখো একটু ভালো মতো শোনো, এটাকে যদি h দিয়ে ভাগ করি কি হয় বলো তো? এই h এবং এই h কাটা চলে যায় না? একটু দেখো, আমি আলাদা আলাদা লিমিট নিচ্ছি, শোনো এই যে এতটুকুর সাথে আলাদা লিমিট নিছি, এখন এই যে বাকিটার সাথে আলাদা লিমিট নিব, তো বাকিটা দেখো এই যে একটা h, এই যে একটা h, কাটা একবার এই কাটাকাটিটা করে ফেলো, তাহলে থাকতেছে সাইন সাইন x প্লাস h, আর এখানে থাকতেছে 2x প্লাস h। বলো এটা বুঝছো কে বলো? আমি এটা মুছে দিলাম, এটা তোমাকে বোঝানোর জন্য, খেয়াল করে দেখো এই যে মাঝখানে প্লাস আছে না, আমি এতটুকুর সাথে আলাদা লিমিট নিলাম, আবার এইটার সাথে আলাদা লিমিট নিলাম। এখন এখানে যেহেতু উপরে একটা h আছেই, তাহলে এই h আর এই h কাটাকাটি করে একবার লিখে ফেলি। এখন তোমরা আমাকে বলো, দেখো এই যে এখানে h/2, আমি যদি এই 2টাকে, এই যে উপরের 2টা দেখো, এই যে উপরে 2, এই উপরে 2টাকে নিচে নামাই দেই, তাহলে বলো মিলে যাচ্ছে না? দেখো এই যে সাইন h/2, এই উপরে 2টাকে নিচে নামাই দিলাম, তাহলে h/2, এই দেখো মিলে গেছে। তাহলে বলো এটার মান কত বলো? এইবার তুমি একবারে লিখে ফেলো, কেউ যদি এটার সাথে আলাদা লিমিট নেই, কেউ যদি এই যে উপরে সাইন h/2 নিচে h/2, এটা হবে 1, এটা 1, বাকি থাকলো এটুক, এখানে x স্কয়ার তো সামনে চলে আসবে, x স্কয়ার সামনে চলে আসবে, কারণ এখানে লিমিট বসাইতেছে h এর, তাহলে x স্কয়ার ধ্রুবক সামনে চলে আসবে। আর এখানে তুমি যদি h এর জায়গায় 0 বসাও, দেখো এখানে তুমি যদি h এর জায়গায় 0 বসাও, এটা 0, 2x/2 মানে শুধু cos x প্লাস, এই দেখো এটুকের কাজ শেষ, এই যে এতটুকুর কাজ শেষ, x স্কয়ার সামনে চলে আসছে, এতটুকু 1 হয়ে যাবে, আর এখানে h এর মান 0 বসাইলে cos 2x/2 মানে cos x। এখন এখানে আসো, বলো এখানে h এর মান 0 বসাইলে কি অনির্ণেয় হয়? এখানে h এর মান 0 বসাইলে অনির্ণেয় হয়? হয় না। তো ডাইরেক্ট h এর মান 0 বসাইলে এখানে sin x হবে, আর এখানে হবে 2x, তাহলে sin x * 2x, 2x টাকে সামনে লিখি, 2x টাকে সামনে লিখি, শেষ। বলো তো কয়জন বুঝছো? কঠিন কিছু ছিল না, একটু বড়। শোনো ভাইয়া, দুইটা ফাংশন একসাথে গুণ আকারে কিংবা ভাগ আকারে, এরকম ম্যাথ মূল নিয়মে পরীক্ষায় যাবে না। বোর্ড পরীক্ষায় এখনো পর্যন্ত দুইটা ফাংশন গুণ আকারে কিংবা ভাগ আকারে, এগুলা নর্মাল অন্তরীকরণের সূত্র দিয়ে তোমাকে করতে বলবে, মূল নিয়ম দিয়ে করতে বলবে না। বাট কলেজের পরীক্ষায় আসতে পারে, একটু বলো কয়জন বুঝছো? এগুলা কোথায় আসতে পারে? কলেজের পরীক্ষায়। মাঝে মধ্যে কলেজের পরীক্ষায় কিছু কিছু কলেজে ভালো কঠিন প্রশ্ন করে, তুমি জাস্ট মূল নিয়মে করতে বললে, যার অন্তরজ বাইর করতে বলবে তাকে f(x) ধরবা, তারপর f(x + h) বাইর করবা, তারপর মূল নিয়মের সূত্রে বসাবা। মূল নিয়মের সূত্রটা কি? ddx of f(x) equals to নিচে 0 h, লিমিট h টেন্ডস টু 0, নিচে h, উপরে f(x + h মাইনাস f(x)। আমি একবারে মান বসাই দিছি। তোমরা আগে মূল নিয়মের সূত্রটা লিখবা, লিখে এই মানটা বসাবা। আমি যদি তোমাকে দেখাই দিই, অনেকে হয়তো বুঝতেছে না যে এটা কোত্থেকে আসলো। যারা গত ক্লাসটা করছো, এই গত ক্লাস না করে থাকলে অবশ্যই আজকে ক্লাসটা লাইভে করবা না, তাহলে কিন্তু তোমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে, তোমার মনে হবে তুমি বুঝতেছো না, কিন্তু আসলে তুমি আগের ক্লাসটা করো নাই, এই জন্য বুঝতেছো না। এই যে মূল নিয়মের সূত্রটা হচ্ছে এইটা, ddx আগে লিখবা, মূল নিয়মের সংজ্ঞা অনুসারে পাই ddx of f(x) সমান লিমিট h টেন্ডস টু 0, নিচে h, উপরে f(x + h
মাইনাস এফ অফ এক্স। এই যে এই লাইনটা আমি লিখি নাই, তোমরা নিজেরাই লিখে নিতে পারবা এটা। তারপর এই যে এফ অফ এক্স এর মান বসাইছি, এখানে এফ অফ এক্স প্লাস এইচ এর মান বসবে, এই যে এফ অফ এক্স প্লাস এইচ এর মান এইটা, মাইনাস এফ অফ এক্স এর মান, এই যে মাইনাস এফ অফ এক্স এর মান এইটা, শেষ। এই বুঝছো? বলো যারা আগের ক্লাস করছো এইটা কি তোমরা নিজেরা লিখে বসাইতে পারবা না? গত ক্লাস যারা করছো এই মূল নিয়মের সূত্রটা লিখতে লিখতে মুখস্থ হয়ে গেছে না? বলো, মূল নিয়মের সূত্র লিখতে লিখতে কি মুখস্থ হয়ে গেছে? আচ্ছা, এখন আমরা যে এত এত গত ক্লাস থেকে ম্যাথ করতেছি, শোনো, এত গত ক্লাস থেকে যে আমরা ম্যাথ করতেছি মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরজ, আমরা গত ক্লাসে মূল নিয়মে sin x এর অন্তরজ, cos x এর অন্তরজ, tan x সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতের অন্তরজ শিখছি, e টু দি পাওয়ার x এর অন্তরজ শিখছি মূল নিয়মে, a টু দি পাওয়ার x এর, তারপরে আরো অনেকগুলো শিখছি। কোথাও কি কোনো ফিক্সড বিন্দুর কথা বলা ছিল যে x এর মান এত হইলে অমুক বিন্দুতে? আমরা কিন্তু পুরাটার জন্য একটা ফরম্যাট বাইর করতেছি, আলাদা করে কিন্তু কোনো বিন্দুর জন্য বাইর করি নাই। দেখো তোমাকে বলছে মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরজ নির্ণয় করো, তোমাকে কি এখানে বলে দিছে যে x ইকুয়ালস টু 2 এই বিন্দুতে বাইর করো বা x ইকুয়ালস টু 3 বলা আছে? না, তোমাকে এই যে ফাংশনটা, এই ফাংশনটার যে কোনো বিন্দুতে অন্তরজ বাইর করতে বললে যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা সেটা বাইর করতে বলছে, সেটা হচ্ছে এই যে এটা tan x টু দি পাওয়ার n - 1। এখন প্রশ্নে যদি কোনো বিন্দু উল্লেখ করে দেয় তাহলে তুমি x এর মান বসায় দিবা। একটু ওয়েট, টেনশনের কোনো কারণ নেই, আমি দেখাচ্ছি তোমাকে। এরকম গুলো বোর্ডে আসে না, দেখো এরকম গুলো বোর্ডে আসে না, বাট শিখে রাখতে তো দোষ নাই। দেখো মূল নিয়মে x ইকুয়ালস টু 2 এই বিন্দুতে x টু দি পাওয়ার 5 এর অন্তরজ। দেখো আমরা এতক্ষণ যাবত গত ক্লাসে এবং আজকে ক্লাসে মূল নিয়মে যতগুলো ম্যাথ করছি কোথাও কি বিন্দু দেওয়া ছিল? বলো, বিন্দু দেওয়া ছিল? বিন্দু দেওয়া ছিল না, জাস্ট ওভারঅল যে কোনো বিন্দুতে, এটা যে কোনো বিন্দু হইতে পারে। আমরা এতক্ষণ ধরে মূল নিয়মে অন্তরজ বের করে শিখছি, ওই ফাংশনের যে কোনো বিন্দুতে অন্তরজের সূত্রটা হচ্ছে ওইটা। এখন যদি বিন্দু দিয়ে দেয় তাহলে ওই বিন্দুটা বসাই দিব, তাই তো? এখন শোনো, যদি মূল নিয়মে বিন্দু দিয়ে দেয় তাহলে কি করব? একটু ওয়েট। ধরো আমরা মূল নিয়মের সূত্রটা কি পড়ছি? মূল নিয়মের সূত্রটা পড়ছি এরকম, ddx অফ f of x সমান লিমিট x টেন্স টু 0, নিচে h, উপরে f of x প্লাস h মাইনাস f of x। তো এখানে কোনো বিন্দুর কথা উল্লেখ ছিল না, এটা জেনারেলাইজ ফর্মুলা, যে কোনো বিন্দুর জন্যই এই ফরম্যাট দিয়ে আমরা অ্যান্সারটা বাইর করব, তারপরে যেই বিন্দুর জন্য বলবে সেই বিন্দুর মান বসায় দিব। এখন কথা হচ্ছে প্রশ্নে যদি কোনো বিন্দু উল্লেখ করে দেয়, ধরো ধরো তোমাকে বললো যে x ইকুয়ালস টু a বিন্দুতে, x ইকুয়ালস টু a বিন্দুতে, যে এই বিন্দুতে তোমাকে মূল নিয়মে অন্তরজ বের করতে বললো, তাহলে সূত্রটা কি দাঁড়াবে? তখন সূত্রটা এটাও মুখস্থ করতে হবে। দেখো ddx অফ f of x, তখন এটাকে এইভাবে লেখা হয়, একটা দাগ, এই যে একটা দাগ দেওয়া হয়, দাগ দিয়ে লেখা হয় x ইকুয়ালস টু a। এটা মানে হচ্ছে, খেয়াল করে দেখো, ওয়েট, এটা এইভাবে লিখলেও হয়, বাংলায় লিখলেও হয়। যখন একটা বিন্দু দিয়ে দিবে যে তোমাকে ddx অফ f of x এই ফাংশনের অন্তরজ বের করতে হবে কোন বিন্দুতে x ইকুয়ালস টু a, তখন এইভাবে একটা দাগ দিয়ে, ডান পাশে দাগ দিয়ে নিচে x ইকুয়ালস টু a লেখা হয়। এটা দেখে বোঝা যায় যে x এর মান দেওয়া আছে, x এর বিন্দুটা হচ্ছে a। তবে আলাদা করে এখানে না লিখে তুমি যদি সামনে শুরুতে লিখে নাও যে x ইকুয়ালস টু a বিন্দুতে, তাহলে আলাদা করে এটা না দিলেও চলে, বাট তোমরা উল্লেখ করে দিলে ভালো। সূত্রটা হবে লিমিট x টেন্স টু a f of x মাইনাস f of a ডিভাইড বাই x মাইনাস a। আগে এটা একটু মুখস্থ করো, কেমনে আসছে আমি এখনই দেখাচ্ছি। পরীক্ষায় তো আর প্রমাণ আসবে না, পরীক্ষায় তোমার ম্যাথ করা লাগবে। দেখো শোনো, এটা ছিল জেনারেল ফর্মুলা। যখন কোনো বিন্দু উল্লেখ করে দিবে না, যখন মূল নিয়মের সাহায্যে তোমাকে অন্তরজ বাইর করতে বলবে কিন্তু কোনো বিন্দু উল্লেখ করে থাকবে না, তখন তুমি এই জেনারেল ফর্মুলা দিয়ে ম্যাথ করবা। বাট যখন বিন্দু উল্লেখ করে দিবে যে x ইকুয়ালস টু a বিন্দুতে তুমি মূল নিয়মের সাহায্যে অন্তরজ বাইর করো, তখন সূত্র হচ্ছে এটা, লিমিট x টেন্স টু a। দেখো x এর মান কার দিকে যাবে? a এর দিকে। x এর মান a এর কাছাকাছি, x টেন্স টু a f of x মাইনাস f of a ডিভাইড বাই x মাইনাস a। এখন চলো দেখি এটা কেমনে আসছে, নাকি খেয়াল করে দেখো এই সূত্রটা কেমনে আসছে একটু দেখি। এই সূত্র থেকেই আসছে, আলাদা কোথাও থেকে আসে নাই। দেখো এই সূত্রটা কোত্থেকে আসছে একটু দেখি। প্রথম কথা হচ্ছে আগে এটা একটু মুখস্থ করো। শোনো, বুঝা না বুঝা পরের ব্যাপার, বুঝা না বুঝা পরের ব্যাপার, আগে মুখস্থ হয়েছে একটু বলো।
লিমিট এক্স টেন্ডস টু এ, পরীক্ষায় তো আর তুমি প্রতিপাদন করে বসাবে না, আমি তোমাকে দেখাচ্ছি ওটা কিভাবে আসছে, বাট আগে মুখস্থ করবা যে লিমিট এক্স টেন্ডস টু এ, যখন এক্স এর মান দেওয়া, এক্স এর যখন মান দেওয়া, তখন লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স এর যে মানটা দেওয়া লিমিটটা তার কাছাকাছি হবে, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এ। এখন দেখো কিভাবে আসছে, এই সূত্রটা কিভাবে আসছে। এগুলা বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তবে কলেজের পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এই জন্য আমরা শিখে রাখবো। ওয়েট, খেয়াল করে দেখো, যখন এক্স এর মান দেওয়া আছে এ, আমরা সবকিছুকে এক্স এর মাধ্যমে কনভার্ট করব। শোনো, এক্স এর মান যেহেতু দেওয়া আছে এ, ধরো ডিডি এক্স অফ এফ অফ এক্স, হ্যাঁ, এটার অন্তরজ বের করতে বলছে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে, তখন আমরা যেটা করব সবকিছুকে এক্স এর মাধ্যমে প্রকাশ করব, এইচ কে এলিমিনেট করব, এইচ। এখন আর আমরা এইচ রাখবো না, যেহেতু এক্স এর এক্সাক্ট পয়েন্ট দেওয়া, তো আমার তো এইচ রেখে লাভ নাই, আমরা সবকিছুকে এক্স এর মাধ্যমে কনভার্ট করব। কিভাবে দেখো, ধরো এই যে এখানে এক্স প্লাস এইচ, এই এক্স প্লাস এইচ কে ধরো আমি এ ধরলাম, এক্স প্লাস এইচ কে আমি ধরো এ না তো অন্য একটা কিছু ধরি, ধরো এক্স প্লাস এইচ কে কি ধরা যায়, এক্স প্লাস এইচ কে ধরো পি ধরলাম, পি না তো, ধরো যে এক্স প্লাস এইচ কে আমি এক্স প্লাস এইচ কে ধরো এ ধরলাম, এক্স প্লাস এইচ কে ধরো যে এ ধরলাম, আচ্ছা এ না তো, এ তো অলরেডি আছে, আর একটা কিছু ধরি, ধরো এক্স প্লাস এক্স কে আমি পি ধরলাম, পি ধরলাম। এবার খেয়াল করে দেখো, এক্স প্লাস এইচ কে যদি আমি পি ধরি, এখন দেখো, আচ্ছা এখানে এটা পি ধরবো, এক্স প্লাস এইচ কে আমরা এর এই ধরলাম, দেখো এক্স প্লাস এইচ কে আমরা যে মানটা দেওয়া আছে এটা ধরলাম, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যেহেতু এস টেন্ডস টু জিরো, হ্যাঁ দেখো শোনো, আমাকে এই যে এক্স ইকুয়ালস টু এ এই বিন্দুতে অন্তরজ বের করতে বলছে, তো আমি এক্স প্লাস এইচ কে এ ধরলাম। এখন শোনো, এখানে যেহেতু এইচ এর মান শূন্যের খুব কাছাকাছি, এইচ এর মান যদি শূন্যের খুব কাছাকাছি হয় বলো, তাহলে এক্স এর মান কার কাছাকাছি হবে বলো তো, একটু বলো। এখানে যদি এইচ এর মান শূন্যের খুব কাছাকাছি হয়, এইচ এর মান যেহেতু শূন্যের খুব কাছাকাছি, তাহলে এ এর মান এক্স এর মান এ এর খুব কাছাকাছি হবে, তাই না? ওকে, খেয়াল করে দেখো, এখন একটা জিনিস দেখো, লিমিট যখন এইচ এর মান শূন্যের খুব কাছাকাছি, এই যে আমরা যে ধরলাম, আমরা এক্স প্লাস এইচ ইকুয়ালস টু কি ধরছি, এ ধরছি, কারণ আমাদের বিন্দুটা দেওয়া আছে, আমাদের যে বিন্দুটা দেওয়া আছে এক্স এর মান এ দেওয়া আছে, তো আমরা এই যে এক্স প্লাস এইচ এই বিন্দুটাকে এ বিন্দুই ধরবো, কারণ আমার এ বিন্দুতে যাইতে হবে। তো এখন দেখো, এখানে এইচ টেন্ডস টু যখন জিরো, তখন এক্স টেন্ডস টু হবে এ। নিচে বলো এইচ এর মান কত হবে বলো, এখান থেকে এইচ এর মান কত, যেটা ধরছি সেখান থেকে এইচ সমান কি লেখা যায় দেখো, এক্স মাইনাস এ, মনে মনে চিন্তা করো, আমরা তো সবকিছুকে এক্স এর মাধ্যমে প্রকাশ করবো, মানে এইচ কে এলিমিনেট করব, আমার টার্গেট হচ্ছে এইচ কে সরানো, তো এখান থেকে এইচ সমান কি আসে, এ মাইনাস এক্স। আচ্ছা এখানে কত ভুল করলাম, তো এ মাইনাস এক্স চলেছে, দাঁড়াও এটা কি কোথাও ধরতে ভুল করে ফেললাম, এ আচ্ছা একটু ভুল করছি, শোনো একটু ভুল করছি, এখন আবার কে কল দেয়, একটু ওয়েট, আচ্ছা পরে কল রিসিভ করবো। দেখো শোনো, একটু ভুল করে ফেলছি আমি, সেটা হচ্ছে যখন বিন্দুটা দেওয়া আছে, খেয়াল করে দেখো, যখন বিন্দুটা দেওয়া আছে এক্স ইকুয়ালস টু এ, আগে তো বিন্দুটা বসাইতে হবে, না বসাই কাজ শুরু করতেছি। শোনো, যে জিনিসটাতে ভুল করেছি সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা যখন এক্স ইকুয়ালস টু এ এই বিন্দুর জন্য অন্তরীকরণের সূত্র অ্যাপ্লাই করব, মূল নিয়মের সূত্রটা, তখন খেয়াল করে দেখো, তখন আগেই এটা কনভার্ট করবো না, আগে এটা এভাবে থাকুক, আগে এটা এভাবে থাকবে, আগে এক্স এর জায়গায় কত বসবে, এ বসবে, আগে বসাও, না বসাই এই কাজ শুরু করে দিয়েছিলাম, এই জন্য তো ঘাপলা লাগতেছে। দেখো নিচে এইচ, এইবার দেখো ওয়েট, শোনো
এক্স এর মান তো এ দেওয়া আছে, তাই না? তো আমরা এক্স এর জায়গায় কত বসাবো? এ বসাবো। এই যে এক্স এর জায়গায় আমরা মান বসাইছি, এক্স এর জায়গায় বসাইছি এ, এখানে বসাইছি এক্স এর জায়গায় এ। এইবার এই যে এ প্লাস এক্স, এ প্লাস এক্স এইটাকে আমরা এক্স ধরবো, এ প্লাস এক্স কে আমরা এস ধরবো। দেখো আমরা সবকিছুকে এক্স এ কনভার্ট করবো। আমরা সবকিছুকে, এই যে দেখো এখানে কি আছে, এ প্লাস এইচ আছে, আমরা এই পুরাটাকে এক্স এ কনভার্ট করবো। কিভাবে লিখো? ধরি এ প্লাস এইচ সমান এক্স। তাইলে খেয়াল করে দেখো, এইবার এইটাকে এক্স ধরতেছি, এই যে এ প্লাস এক্স এটাকে আমরা এক্স ধরতেছি, কারণ এইচ কে এলিমিনেট করতে হবে, লিমিটটাকে এক্স, এইচ এর পরিবর্তে এক্স দ্বারা প্রকাশ করতে হবে। তাইলে এইচ যদি টেন্স টু জিরো হয়, দেখো এইচ টেন্স টু জিরো হলে এক্স টেন্স টু, দেখো এই যে এইচ এর মান যদি জিরো হয় তাহলে এক্স এর মান এ এর কাছাকাছি হবে। আমরা এক্স এর মাধ্যমে লিমিটটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে এইবার দেখো কি আসে, লিমিট এইচ টেন্স টু জিরো হইলে এক্স টেন্স টু এ হবে, এক্স টেন্স টু এ হবে, এবং উপরে এফ অফ এ প্লাস এইচ কে আমরা এক্স ধরছি, মাইনাস এফ অফ এ, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। এইবার বলো এইচ এর মান কত হবে? দেখো এখান থেকে দেখো এইচ এর মান হবে এক্স মাইনাস, এই যে সূত্রটা চলে আসছে। এইবার কথা বুঝছো? আমি আগে এক্স এর মান না বসায় শুরু করে দেওয়ায় ঘাপটা লেগে গেছিল। বলো এবার এই সূত্রটা জাস্ট মুখস্থ রাখবা, যে এক্স এর মান যখন দেওয়া থাকবে, দেখো যখন তোমাকে এমন একটা বিন্দুতে লিমিট বাইর করতে বলবে, কোন একটা ফাংশনের অন্তরজ বাইর করতে বলবে, যে এক্স এর মানটা দেওয়া আছে, মানে বিন্দুটা ফিক্স করা, তখন আমরা ডিরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। বুঝছো? দেখো এটা কিন্তু মুখস্থ করতে হবে। লিমিট এক্স টেন্স টু এ, তখন এক্স এর যে মানটা দেওয়া আছে, লিমিটটা আমরা এক্স এর লিমিটটা তার কাছাকাছি নেব। এক্স টেন্স টু এ, এক্স এর ভ্যালুটা তার কাছাকাছি যাবে, কারণ ওই যে আমরা গত ক্লাসে বেসিকটা আলোচনা করছিলাম না, যে বক্ররেখার উপরস্থ কোনো বিন্দুতে তুমি যদি স্পর্শ মানে ঢাল বের করতে চাও বা অন্তরজ বের করতে চাও, অন্তরজ মানে কি? পরিবর্তনের হার। তাইলে লিমিটটা কি? ওই বিন্দুর খুব কাছাকাছি হইতে হবে, খুব কাছাকাছি। তাহলে এক্স টেন্স টু এ, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এ। বলো এখন বলো এই সূত্রটা মনে থাকবে কিনা? এই যে তুমি এই সূত্রটা মুখস্থ করো, এই যে এটা একটু বলো, যখন এক্স এর মান দেওয়া থাকবে তখন মূল নিয়মের সূত্রটাই আমরা এইভাবে লিখে ফেলবো ডিরেক্ট। মনে থাকবে? একটু বলো। এই একাডেমিকে লাগবে না, এটা একাডেমিকে আসে না, এখনো পর্যন্ত একাডেমিকে এই টাইপের প্রশ্ন আসে নাই। যদি চলে আসে সহজ তো, কঠিন তো না। এই মনে থাকবে? একটু বলো। লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এ। কিভাবে আসছে দেখাই দিলাম, এই যে কিভাবে আসছে। আগে মূল নিয়মের যে মেইন সূত্রটা আছে সেখানে এক্স এর বিন্দুটা বসাই দিবা, এক্স ইকুয়ালস টু এ, এক্স এর জায়গায় এ বসাই দিবা, তারপরে এই যে এ প্লাস এইচ এইটাকে এক্স ধরবো, আমরা সবকিছুকে এক্স এর মাধ্যমে কনভার্ট করব। এখানে এইচ লিমিটটাকে এইচ থেকে এক্স এর মাধ্যমে কনভার্ট করব, এইটা এ প্লাস এইচ কে এক্স ধরে কনভার্ট করে দিলেই কাজ শেষ। এখন দেখো এগুলো খুবই ইজি, দেখো ভয় পাও না। আগে একটা ম্যাথ করি, খেয়াল করে দেখো। শোনো, এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে এক্স টু দি পাওয়ার 5 এর অন্তরাশ নির্ণয় করতে বলছে। খেয়াল করে দেখো। ওকে, একজন জিজ্ঞেস করছে এক্স টেন্স টু এ কেমনে হইলো। শোনো, আমরা এ প্লাস এইচ কে এক্স ধরছি। তুমি যদি লিমিটের ক্লাসগুলো করে থাকো, দেখো এ প্লাস এইচ এটাকে এক্স ধরছি, কারণ কি? কারণ আমরা লিমিটটা এক্স এর মাধ্যমে বের করব, যেহেতু এক্স এর পয়েন্ট দেওয়াই আছে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে বের করতে হবে, তাহলে এক্স টেন্স টু এ নিব। তো এটা করার জন্য কি করছি? এ প্লাস এইচ এটাকে এক্স ধরছি। এতে কি লাভ হয়েছে? যেহেতু প্রশ্নে বলা আছে এইচ এর মান টেন্স টু জিরো, তো এইচ এর মান যদি শূন্যের খুব কাছাকাছি হয়, বলো শূন্যের খুব কাছাকাছি, তাহলে এক্স এর মান কি এ এর খুব কাছাকাছি হবে না? এইচ এর মান যদি শূন্যের খুব কাছাকাছি হয়, তাহলে এই যে আমরা এ প্লাস এইচ কে এক্স ধরলাম, তাহলে এক্স এর মানটা কি এ এর খুব কাছাকাছি হবে। বুঝছো? ওকে, ঠিক আছে, গুড। সহজ জিনিস এগুলা। এইবার দেখো, যার অন্তরজ বাইর করতে বলছে তাকে এফ অফ এক্স ধরবো। এইবার আমাকে বলো, যখন এক্স এর মান দেওয়া আছে, বিন্দু দেওয়া, তখন কি এফ অফ এক্স প্লাস এইচ বাইর করার দরকার আছে? বলো। দেখো আমরা যে সূত্রটা শিখলাম, যখন এক্স এর মান দেওয়া, এখানে কি আর এফ অফ এক্স প্লাস এইচ দরকার আছে? বলো, দরকার আছে? দরকার নাই তো। ডিরেক্ট সূত্র বসাই দিব, এই যে ডিরেক্ট সূত্র, এটা লিখবা। ওয়েট, আমি তোমাকে দেখাচ্ছি। তুমি লিখবা যে লিমিট ডিডি এক্স অফ এফ অফ এক্স, ডিডি এক্স অফ এফ অফ এক্স
এক্স টেন্স টু এক্স ইকুয়ালস টু এ, এই বিন্দুতে সূত্রটা কি আগে সূত্রটা লিখে নিবা, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এ। এটা হচ্ছে সূত্রটা যখন এক্স এর একটা বিন্দু দেওয়া থাকবে। সুতরাং এবার মান বসাও, ডিডি এক্স অফ এফ অফ এক্স কত, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5, এক্স এর মান কত কোন বিন্দুতে, এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে দেখো লিমিট এক্স টেন্স টু, এখানে কত হবে, এ এর জায়গায় বসবে 2, এক্স এর যে মানটা সেটাই তো এ, এই দেখো এখানে এক্স এর মান যেটা দেওয়া থাকবে সেটাই তো এ, তাহলে এক্স টেন্স টু হবে 2, উপরে হবে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ, এফ অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এফ অফ এ, এফ অফ এ মানে কি এক্স এর জায়গায় 2 বসবে, এই যে এফ অফ এ মানে এক্স এর জায়গায় 2, তাহলে এক্স এর জায়গায় 2 বসালে 2 টু দি পাওয়ার 5, নিচে এক্স মাইনাস এ এক্স মাইনাস 2। বলো এই পর্যন্ত কে কে লিখতে পারছো বলো, এই লাইনটা লিখতে পারলেই ম্যাথ শেষ ভাইয়া। একটু দেখো এক্স এর মান হচ্ছে এ, এখানে এ এর মান 2, তাহলে এক্স দেখো এফ অফ এক্স মাইনাস এফ অফ এ, এফ অফ এ মানে কি জাস্ট এক্স এর জায়গায় এ বসবে, এ মানে হচ্ছে 2, এই যে এ মানে হচ্ছে বিন্দুটা। এইবার বলো এই সূত্রটার কথা মনে আছে কার কার, লিমিট যারা পড়ে আসছো তোমরা আমাকে একটু বলো এই সূত্রটার কথা কার কার মনে আছে, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ সমান এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। বলো সবারই মনে থাকা উচিত, এই কয়েকদিন আগে লিমিট পড়ে আসলাম, একটু বলো যারা লিমিট পড়ে আসছো এই সূত্রটার কথা মনে আছে, যদি মনে থাকে তাইলে বলো এটার উত্তর কত, সূত্রটা যদি মনে থাকে, হ্যাঁ দেখো হ্যাঁ সালসাবিল হবে, ওইটা দিয়ে করলেও হবে, এটা দিয়ে করলেও হবে, বাট যখন এক্স এর মান দেওয়া আছে তখন এটা বসায় দেওয়া বেশি ইজি না, মানে এইটা দিয়ে তো সকল ক্ষেত্রেই করা যাবে। একজন জিজ্ঞেস করছে যে সালসাবিল জিজ্ঞেস করছে যে ভাই এই নতুন সূত্রটা ইউজ না করে যদি আমরা এই পুরাতন সূত্র দিয়েই করি তাহলে হবে না, অবশ্যই হবে, তবে এই পুরানটা ইউজ না করে নতুনটা ইউজ করলে আরো ছোট হচ্ছে না, যখন এক্স এর মান দেওয়া তখন যেহেতু জিনিসটা আরো সহজে করে ফেলা যায় এই জন্যই তো আমরা নতুন সূত্রটা শিখতেছি। তোমার যদি মনে হয় যে ভাই আমি আগেরটা ইউজ করেই করবো তারপরে এক্স এর মান বসাবো, কোনো সমস্যা নাই, ওকে ফাইন। তাহলে উত্তর কত, উত্তর হবে এন, এন এর মান হচ্ছে 5, এন এ টু দি পাওয়ার এর মান 2, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 5 16 80 শেষ। এই বুঝতে পেরেছো ভাইয়া, যখন কিনা এক্স এর মান দেওয়া থাকবে তখন তুমি ডিরেক্ট এই সূত্রটা ইউজ করতে পারো, এই যে ডিরেক্ট এই সূত্রটা, তখন ম্যাথটা ইজি হয়ে যাবে ডিরেক্ট। এই জন্যই তো নতুন এই সূত্রটা শিখলাম যে যখন এক্স এর মান দেওয়া থাকবে এক্স এর মান যদি দিয়ে দেয় তখন মূল নিয়মে অন্তর যে সূত্রটা, এই যে এই সূত্রটা এটাকে জাস্ট কনভার্ট করে এই আকৃতিতে লেখা যায়, এই আকৃতিতে কিভাবে, জাস্ট এই যে এক্স এর জায়গায় এ বসায় দিব এবং এখানে লিমিটটাকে চেঞ্জ করে ফেলবো, লিমিট চেঞ্জিং এর ম্যাথ আমরা আগের ক্লাসে পড়ছি, ওকে ফাইন। একজন বলছে 5 - 1 কেমনে আসছে, এই যে সূত্র, এই যে n a টু দি পাওয়ার n - 1, দেখো এই যে 5 - 1, দেখো একটু দেখো এই রিয়াদ কেমনে 5 আসছে দেখো, x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a, এর মান হচ্ছে 2 আর n এর মান হচ্ছে 5, সূত্র n a টু দি পাওয়ার n - 1, ওই যে ওই সূত্রটা বসাইছি। সূত্রগুলা একটু একটু মনে রাখতে হবে, এটা লিমিট অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এই সূত্রে ম্যাথ কিন্তু করাইছি। ওই যে n এর মান হচ্ছে এখানে 5, এই যে 5 n a টু দি পাওয়ার n - 1, এখানে n এর মান 5 আর a এর মান হচ্ছে এই যে 2, ওকে ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো সেম টাইপের আরেকটা প্রশ্ন, ভাইয়া যখন বিন্দু দিয়ে দিবে, বিন্দু দিয়ে দিলে তুমি ডিরেক্ট এই সূত্রটা লিখে ফেলবা যে ddx অফ f অফ x কোন বিন্দুতে, x ইকুয়ালস টু a বিন্দুতে, লিমিট x টেন্স টু a f অফ x মাইনাস f অফ a ডিভাইড বাই x মাইনাস a। তাহলে ম্যাথটা ইজি হবে। মূল নিয়মের যখন বিন্দু দেওয়া থাকে না তখন যে রেগুলার প্রসিডিউরটা ওইভাবেও তুমি এই ম্যাথটা করতে পারবা, বাট ওইটা তো ওই যে আগের মতো বড় বড় করেই করা লাগবে, এইভাবে করলে ছোট হয়ে যাচ্ছে না, এইভাবে করলে ম্যাথটা ছোট হয়ে যাচ্ছে, এই জন্য এটা শিখে রাখবে। এটা কি কঠিন লাগতেছে নাকি বুঝলাম না। একজন বলতেছে আগের সূত্রটা দিয়েই করা ভালো ছিল, এটা একটু মনে রাখা যাবে না? এই এটা কে বলছে আগেরটাই ভালো ছিল?
এটা কি মনে হয় খুব কঠিন? তোমার যদি আগেরটাই ভালো লাগে তুমি আগেরটা দিয়ে করতে পারবা, সমস্যা নাই। অ্যান্সার করার পরে খালি এক্স এর মান বসাই দিবা। এটা তো আরো ইজি। তোমার যদি এটা ভালো না লাগে তাহলে আগেরটা দিয়ে করো, করে লাস্টে এক্স এর মান বসাই দাও। এটা তো আরো ইজি। যেমন দেখো এবার মান বসাবো, যার বার করতে বলছে এফ অফ এক্স সাইন স্কোয়ার এক্স, এটাকে এফ অফ এক্স ধরবো, সাইন স্কোয়ার এক্স কে এফ অফ এক্স ধরবো, সাইন স্কোয়ার এক্স কে এফ অফ এক্স ধরবো, ধরে এবার মান বসাই দিব। সুতরাং দেখো ডিডি এক্স অফ এফ অফ এক্স হচ্ছে সাইন স্কোয়ার এক্স, বিন্দুটা কত, এক্স ইকুয়াল টু এ বিন্দুই বলছে, এখানে প্রশ্নেও তারা এক্স ইকুয়াল টু এ বিন্দুই বলছে। তাহলে কি হবে দেখো, লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স মানে সাইন স্কোয়ার এক্স মাইনাস এফ অফ এ কি হবে, এক্স এর জায়গায় এ বসবে, এফ অফ এ মানে খালি এক্স এর জায়গায় এ মানে সাইন স্কোয়ার এ, নিচে এক্স মাইনাসে। দেখো এফ অফ এক্স যার অন্তরজ বাইর করতে বলছে তাকে ধরছি এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স সমান যদি হয় সাইন স্কোয়ার এক্স, তাহলে এফ অফ এ হবে সাইন স্কোয়ার এ, খালি এক্স এর জায়গায় এ বসবে। এইবার ভাই এখানে সরকারি সূত্র বসাই দিলেই তো কাজ শেষ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই দিলেই ম্যাচ শেষ। দেখো ভাইয়া সাইন স্কোয়ার এ মাইনাস, মানে দেখো এই তোমার এই সূত্র মনে আছে, ত্রিকোণমিতির সূত্র মনে আছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি, দেখো সাইন এক্স প্লাস সাইন এ ইন্টু সাইন এক্স মাইনাস সাইন এ। ত্রিকোণমিতির এই সূত্রটা মনে আছে, দেখো এই যে আবার লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সাইন এ প্লাস সাইন বি, একটু বলো তো মনে আছে কিনা, ইন্টু ইন্টু সাইন এ মাইনাস সাইন বি। বলো, এটা ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এই যে সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার লিখে যায় সাইন এক্স প্লাস সাইন ইন্টু সাইন এক্স মাইনাস সাইন এ। ওকে ঠিক আছে, ঠিক আছে, গুড গুড গুড। এইবার দেখো, এইবার এখানে কি করা যায়, এইবার এখানে কি করা যায় দেখো, এই বুঝতেছো, আবার নেটের সমস্যা, নেটে কি সমস্যা হয়েছে, নেটে তো সমস্যা হওয়ার কথা না, নেটে আবার কি সমস্যা হইলো, নেটে তো সমস্যা হওয়ার কথা, নেট ঠিক আছে। আচ্ছা বলো এই সূত্রটা বুঝছো, নেট ঠিক আছে, হ্যাঁ আচ্ছা গুড। ধুর বুঝলাম না কি সমস্যা হলো তোমাদের, আমি তো বুঝতেছি না। আচ্ছা আমি তো সূত্রটা ভুল লিখি, ও আচ্ছা সূত্র ভুল লিখছি, আহা আসলেই তো ভুল লিখে ফেলছি, ধুর ত্রিকোণমিতির সূত্র ভুল লিখলে তো সর্বনাশ। এটা তো এইভাবে না, এটা হচ্ছে এইভাবে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। ধুর সূত্র দেখি অনেক আগে আমি নিজেই ভুলে গেছি, এই সূত্র লিখতে ভুল করলে তো সর্বনাশ, এইভাবে কইলে তো হবে না। এই তোমাদের সূত্রগুলো মুখস্থ আছে, সূত্র লিখতে ভুল করলে কিন্তু ভাই ম্যাথ করে লাভ নাই। দেখো ওয়েট ওয়েট ওয়েট, এই যে সূত্রটা ঠিক করে দিচ্ছি, দেখো ঠিক করে দিচ্ছি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। সরি সরি সরি, সূত্র নিজেই ভুলে গেছি, অনেকদিন পরে লিখতেছি। দেখো এই ওয়েট ওয়েট, সূত্র ভুল হইলে তো সর্বনাশ, একটু ওয়েট, ঠিক করে নাও। সূত্রটা হবে সাইন ইন্টু এক্স প্লাস এ ইন্টু সাইন ইন্টু এক্স মাইনাস, হ্যাঁ সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। আচ্ছা দেখো ওকে, এখন আমাকে তোমরা বলো এটার মান কত, বলো তো, লিমিট এক্স টেন্ডস টু এ, সাইন দেখো এখানে এক্স এর জায়গায়, এখানে এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস এ, এখানেও এক্স মাইনাস এ, আর এক্স টেন্ডস টু এ মানে কি, এক্স মাইনাস এ টেন্ডস টু জিরো, এক্স এর মান যদি এর খুব কাছাকাছি হয় তাহলে এক্স মাইনাস এটা সমান জিরো কাছাকাছি হবে। দাঁড়াও আমি একটা নতুন লাইন লিখে দিই, নতুন লাইন লিখে দিই, একদম ডিটেল করে দিই। দেখো হ্যাঁ ওয়েট, এখান থেকে উপরে লিখতেছি, লিমিট এক্স টেন্ডস টু এ সাইন এক্স প্লাস এ, এটার সাথে আলাদা লিমিট নিলাম সাইন এক্স প্লাস এ, এটার সাথে আলাদা লিমিট নিলাম, আর এই বাকিটা ইন্টু লিমিট এক্স টেন্ডস টু এ
উপরে সাইন এক্স মাইনাস এ, নিচে এক্স মাইনাস এ। দেখো এবার এখানে এক্স এর মান এ বসাও, সাইন এ প্লাস এ, এক্স এর জায়গায় বসাও এ প্লাস এ সাইন 2a, সাইন 2a ইনটু এখানে দেখো সাইন এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস এ, এখানেও এক্স মাইনাস এ। তো ভাই এক্স এর লিমিট যদি এ এর খুব কাছে হয়, এক্স এর মান যদি এ এর খুব কাছে হয়, তাহলে তো এক্স মাইনাস এ এটা শূন্যের খুব কাছাকাছি হবে, এক্স মাইনাস এ এটা কি হবে শূন্যের খুব কাছাকাছি। এই দেখো সূত্র মনে আছে, লিমিট এক্স টেন্স টু 0, এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস এ সাইন এক্স বাই এক্স, এটা 1। ভাই তোমার অত কিছু লেখার দরকার নাই, তোমার অত কিছু লেখার দরকার নাই, তুমি এখানেই ডিরেক্ট বসাই দিবা যে ভাই এখানে এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস এ, নিচেও এক্স মাইনাস এ, তাহলে এটা 1। আর এখানে এক্স এর মান এ বসাই দিলে সাইন 2a। বলো তো ডিরেক্ট লিখতে পারবে না? 1 দিয়ে গুণ করে লাভ নাই, বলো একটু বলো। যখন বিন্দু দেওয়া থাকবে, যখন বিন্দু দেওয়া থাকবে তখন ডিরেক্ট এটা দিয়ে করলে কি ম্যাথটা ছোট হচ্ছে না? বলো, নাকি এখনো মনে হচ্ছে বড় হচ্ছে? শোনো, যখন মূল নিয়মে একটা বিন্দুতে অন্তরজ বের করতে বলবে, তখন তুমি ডিরেক্ট এটা দিয়ে করে ফেললে মাত্র একটু ছোট হবে। আর যদি এটা দিয়ে করতে চাও যে ভাই আমার এটা দিয়ে ভালো লাগে, তাহলে আগে এটা দিয়ে পুরো অ্যান্সারটা বের করতে হবে, তারপরে এক্স এর জায়গায় মান বসাই দিতে হবে। দরকার নাই তো আমরা এই যে বিন্দুতে, এটা কি খুব কঠিন জিনিস নাকি? এই সূত্রটা 2 বার লিখে করলে এমনি মনে থাকবে, 2টা ম্যাথ করলে এমনি মনে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হাউস ওয়াইফ দিয়ে দেই, কি বলো? হাউস ওয়াইফ দিয়ে দেই, এক্স ইকুয়ালস টু এটা সাইন কসে ভাঙিয়ে করতে হবে, এরকম ম্যাথ করছো। শোনো সবকিছু সিমিলার করবা। tan x এর ম্যাথ কেমনে করতে হয়? মূল নিয়মে করছো না? সাইন কসে ভাঙিয়ে করতে হবে, কিন্তু ওই যে মূল নিয়মে tan x এর অন্তরজ তুমি দুই ভাবে করতে পারো। একটু ওয়েট, শোনো ধরো তুমি একদম নরমাল নিয়মে করবা। ওয়েট, আগে বলো মূল নিয়মে tan x এর অন্তরজ কত আসে? মূল নিয়মে tan x এর অন্তরজ কত আসে বলো? গত ক্লাসে পড়ছিলা কত? sec স্কয়ার x। tan x এর অন্তরজ মূল নিয়মে sec স্কয়ার x আসে। তো তোমার মনে হইলো যে ভাই আমি এইভাবে করব, আগে মূল নিয়মে পুরোটা করব, তারপরে মান বসাই দিব। তাইলে সুতরাং এই বিন্দুতে x = π/4 বিন্দুতে এটা কত হবে? sec স্কয়ার π/4। বলো তো কত আসে? উত্তরটা কত আসে বলে দেই। বাট তুমি নরমাল নিয়মে করবে না। sec স্কয়ার π/4 মানে sec স্কয়ার 45 ডিগ্রি, sec মানে হচ্ছে 1/cos, 1/cos, তাহলে 1/cos স্কয়ার 1/cos 45, 1/cos 45 স্কয়ার 2। উত্তর আসবে 2। উত্তর কত? উত্তর আসবে 2, লিখে দিলাম, উত্তর আসবে 2। বাট তুমি ওই বিন্দুটা দিয়েই করবা। আমি 2টা লাইন লিখে দিই, দাঁড়াও। এরকম আসবে যে ddx অফ tan x কোন বিন্দুতে? x = π/4 কি হবে? লিমিট x টেন্স টু π/4, x টেন্স টু π/4, উপরে f অফ x মানে হচ্ছে tan x, মাইনাস f অফ a, x এর জায়গায় a বসবে, a মানে হচ্ছে π/4, নিচে x মাইনাস a, x মাইনাস a এর মান কত? π/4, x মাইনাস π/4। এখন তুমি 10 কে সাইন কসে ভাঙবা, ওই মূল নিয়মে যেভাবে করতে ওই একই ভাবে। 10 কে লিখবা সাইন বাই কস, এটাকে লিখবা সাইন বাই কস, তারপর লসাগু করে বিয়োগ করলে মিলে যাবে, লসাগু করে বিয়োগ করলে মিলে যাবে। এটা নিজেরা ট্রাই করবা। ঠিক আছে, উত্তর তো লিখে দিলাম, উত্তর হচ্ছে 2। ভাইয়া সাইন কসে ভাঙাবা, সাইন কসে ভাঙায়ে ম্যাথটাকে মিলাবা। ওকে গুড, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তাও যদি কারো মনে হয় যে ভাই আমার আগেরটাই ভালো ছিল, তাইলে এটা দিয়ে করবা, করে লাস্টে এক্স এর মান বসাই দিবা। বাট একাডেমিকে এগুলো আসে না। এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান বা এক্স এর বিন্দু, একটা বিন্দু দেওয়া আছে, এরকম কোনো ম্যাথ এখনো পর্যন্ত একাডেমিকে কখনো আসে নাই। বাট অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, এই জন্য আমরা শিখে রাখছি। এখন দেখো, শুরুতে নতুন 2টা জিনিস শিখব। একটা হচ্ছে ddx অফ যে কোনো ধ্রুব সংখ্যা, ধ্রুবক ধরো c, মান কত বলো? শোনো, অন্তরীকরণ মানে কি? ধরো আমরা x, ddx মানে কি? x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ মানে হচ্ছে পরিবর্তনের হার বের করা। যেমন ddx অফ সামথিং মানে x এর সাপেক্ষে এই ফাংশনটার পরিবর্তনের হার বের করা। এখন c হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। বলো ধ্রুব সংখ্যা কি কোনো চেঞ্জ হয়?
একটা ধ্রুব সংখ্যা কি কখনো চেঞ্জ হয় না, তাহলে কোনো ধ্রুবকের কি পরিবর্তনের হার কত? যেই জিনিসটা কখনো চেঞ্জ হয় না তার পরিবর্তনের হার কত? শূন্য। ধরো তুমি একটা জিনিস দেখে গেলা যে আগেও 100 ছিল এখন 100ই আছে, তাহলে এর তো পরিবর্তনই হয় নাই, তার মানে পরিবর্তন হয়েছে 0, তাহলে পরিবর্তনের হারও 0। তার মানে যে কোনো ধ্রুব সংখ্যার অন্তরীকরণ করলে উত্তর কত? 0। যে কোনো ধ্রুব সংখ্যার অন্তরীকরণ করলে উত্তর কত হবে? 0 হবে। তারপরে আরেকটা জিনিস, তুমি যার সাপেক্ষে অন্তরীকরণ করবা তাকেই যদি অন্তরীকরণ করো তাহলে উত্তর কত বলো? তুমি যদি x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করো তাহলে উত্তর হবে 1। বিশ্বাস না হলে মূল নিয়মে করে দেখতে পারো। শোনো, অন্তরীকরণের কোন সূত্র তোমার যদি বিশ্বাস না হয়, যে তোমার মনে হলো আমি বিশ্বাস করি না এটা 1 হয়, তাহলে মূল নিয়মে করে দেখবা। x কে তুমি f of x ধরবা, তারপর f of x plus h বাইর করবা, তারপর মূল নিয়মে সূত্র বসাবা দেখবে লাস্টে 1 হয়। তার মানে আমরা যার সাপেক্ষে অন্তরীকরণ করব তাকেই যদি অন্তরীকরণ করি তাহলে উত্তর 1। যদি এরকম হয় বলো যে y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করতেছি, বলো কত হবে? x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1, y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে 1, বা t এর সাপেক্ষে t বা z এর সাপেক্ষে z, যেটাই বলো, t এর সাপেক্ষে t কে অন্তরীকরণ করলে 1। শোনো, সবসময় তো আর x এর সাপেক্ষে করতে বলবে এরকম না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে শোনো, নর্মালি অন্তরীকরণে মেয়ে যা দেখবা 99% দেখবা বলছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, কারণ ম্যাক্সিমাম ফাংশনে x কেই চলক ধরে। বাট অন্তরীকরণ তো আর এরকম না যে শুধু x এর সাপেক্ষে করা যায়, তুমি y এর সাপেক্ষেও করতে পারবা, t এর সাপেক্ষেও করতে পারবা, বাট যার সাপেক্ষে অন্তরীকরণ করবা তাকেই যদি তুমি অন্তরীকরণ করো তাহলে উত্তর হবে 1। ওকে ফাইন। এইবার এই সূত্রগুলো তোমরা জানো কিনা একটু বলো। ওয়েট, এইটা 1 নাম্বারটা আজকে ক্লাসে দেখলাম, ddx of c। দেখো c মানে হচ্ছে যে কোনো ধ্রুব সংখ্যা, তো ধ্রুব সংখ্যাকে তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হবে, এটা বলে দেই। শোনো, ধ্রুব সংখ্যাকে তুমি যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো এটাও 0 হবে, যদি y এর সাপেক্ষে বা অন্য যে কোনো ভ্যারিয়েবলের সাপেক্ষে যদি অন্তরীকরণ করো ধ্রুব সংখ্যাকে অন্তরীকরণ করলে 0 হবে। এখন দেখো, তারপরে x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হবে 1। আর বাকি সবগুলা সূত্র গত ক্লাসের মূল নিয়মে অন্তরীকরণে পড়ছিলাম, মুখস্থ করতে বলছিলাম। বলো, যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ 0, আবার যার সাপেক্ষে অন্তরীকরণ করবা তাকেই যদি অন্তরীকরণ করো তাহলে উত্তর 1। তারপরে e টু দি পাওয়ার x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর অন্তর যে সূত্র a টু দি পাওয়ার x লনে, আজকে ক্লাসে শিখলাম এই যে x টু দি পাওয়ার n, এটা আজকে ক্লাসে শিখলাম। x টু দি পাওয়ার n এর অন্তর যে সূত্র n x টু দি পাওয়ার n - 1। তারপরে দেখো ln x এর সূত্র 1/x, log a base x এর সূত্র ছিল 1/x log a base। এই সবগুলা গত ক্লাসে মুখস্থ করে আসতে বলছিলাম। বলো তো কার কার মুখস্থ আছে? যে মুখস্থ করে আসো নাই এখন মুখস্থ করো, এই সূত্রগুলো আমাদের খুবই কাজে লাগবে। যারা যারা মুখস্থ করে আসো নাই এখন মুখস্থ করো, তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। যারা যারা গত ক্লাসে মুখস্থ করে আসো নাই আজকে ক্লাসে মুখস্থ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন যদি এইরকম, শোনো, এইটা আলাদা কোনো সূত্র না। 14 নাম্বারটা যদি এরকম থাকে, ধরো c হচ্ছে ধ্রুবক আর f of x হচ্ছে একটা ফাংশন, মানে তোমাকে এমন একটা রাশিকে অন্তরীকরণ করতে বলছে যেখানে ধ্রুবক এবং চলক একসাথে গুণ আকারে আছে, তাহলে ধ্রুবকটা সামনে চলে আসবে, ওই যে লিমিটের মতো, মনে আছে? দেখো, ধ্রুবকটা সামনে চলে আসবে আর ফাংশনটার অন্তরীকরণ হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো কোথাও তুমি এরকম দেখলা ddx of, ধরো 2 sin x। এখন দেখো এই যে 2 হচ্ছে ধ্রুবক আর sin x তো চলক, x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে 2টা কোথায় চলে আসবে বলো? সামনে, শুধু sin x এর অন্তরীকরণ হবে। আমরা গত ক্লাসে পড়ছি sin x এর অন্তরীকরণ সূত্র কি cos x, তাহলে উত্তর হবে 2 cos x। এটা কি আলাদা কোনো সূত্র হিসেবে মুখস্থ রাখা লাগে বলো ভাইয়া? তুমি খালি এই জিনিসটা মনে রাখো, এটা লিমিটের মতোই। কি, যদি এমন একটা রাশির তুমি অন্তরীকরণ করো যেখানে ধ্রুবকও আছে চলকও আছে, তাহলে ধ্রুবকটা কোথায় চলে আসবে? ধ্রুবকটা সামনে। যেমন আরেকটা উদাহরণ দিই, ধরো ddx of 7x টু দি পাওয়ার 5, তাহলে 7 হচ্ছে ধ্রুবক, সামনে চলে আসবে, আর x টু দি পাওয়ার 5 এটার অন্তরীকরণ হবে, এটা তো চলক অবশ্যই, x তো চলক, x টু দি পাওয়ার 5। এখন বলো এটা কোন সূত্র পড়বে? 7 সামনে থাকবে, এটা x টু দি পাওয়ার n এর সূত্র। এই যে ddx of, মাত্র দেখাইলাম x টু দি পাওয়ার n, আজকে ক্লাসে পড়াইছি। x টু দি পাওয়ার n এর অন্তরীকরণের সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n - 1। তাহলে কি হবে? n এর মান হচ্ছে 5, x টু দি পাওয়ার n থেকে 1 বিয়োগ হবে, 5 থেকে 1 বিয়োগ হলে 4, তাহলে উত্তর 5 সাথে 35 x টু দি পাওয়ার 4। বলো তো এই জিনিসটা, কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা? যে ভাই শুধু ধ্রুবক যদি থাকে, শোনো,
যদি কোনো অন্তরীকরণে শুধু ধ্রুবক থাকে তাহলে সেটার অন্তরীকরণ করলে 0 হবে। বাট যদি ধ্রুবক এবং চলক একসাথে থাকে তাহলে ধ্রুবকটা সামনে চলে আসবে এবং চলক সংবলিত যে রাশিটা তার অন্তরীকরণ হবে। এখানে x⁵ কে অন্তরীকরণ করলে হবে যে এই সূত্র x⁴n n(x⁴n−1) ধ্রুবকটা সামনে চলে আসবে, এই যে পাওয়ারটা সামনে চলে আসবে এবং x এর পাওয়ার 1 কমে যাবে, n থেকে 1 বিয়োগ হয়ে যাচ্ছে। এই জিনিসটা ক্লিয়ার? বলো এগুলা ক্লিয়ার না? এই সূত্রগুলো আরেকবার দেখো। এখন আমরা অনেকগুলো ম্যাথ করব। আজকে ক্লাসে সবচেয়ে যে সূত্রটা বেশি কাজে লাগবে, দেখো আজকে ক্লাসে সবচেয়ে যে সূত্রটা বেশি কাজে লাগবে যেটা 5 নাম্বারটা, এই যে এটা n(x⁴n−1), এটা মুখস্থ হয়েছে, আজকে ক্লাসে একদম প্রমাণ দেখাইছি। দেখো x এর সাপেক্ষে ধরো x⁴n, এটার অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে চলে আসবে, দেখো পাওয়ারটা সামনে চলে আসবে এবং x এর পাওয়ার 1 কমে যাবে। আগে পাওয়ার যত ছিল দেখো পাওয়ার কিন্তু 1 বিয়োগ হয়ে গেছে, 1 কমে গেছে। ওকে, তো চলো আমরা ম্যাথ শুরু করি। হ্যাঁ, অন্তরীকরণের ম্যাথগুলো খুবই মজা লাগবে। শোনো, অন্তরীকরণের ম্যাথগুলা খুবই মজা লাগবে, অনেক সহজ। দেখো তোমাকে বলছে নিচের ফাংশনটির অন্তর্ভুক্ত, আচ্ছা একটা জিনিস বলে নেই, দাঁড়াও, যদি অনেকগুলো রাশি, এটা ক্লাসের মধ্যেই বলে ফেলা যাবে। দেখো শোনো, এটা আলাদা সূত্র দেখা লাগবে না। নিচের ফাংশনটির অন্তর্ভুক্ত চলরাশি সাপেক্ষে অন্তরাশি নির্ণয় করো। এখন বলো তো এখানে চলক কে? এই যে রাশিটা দিছে এখানে চলক কে? এক্স না? চলক তো এক্স, তার মানে তোমাকে বলছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, চলক যেটা আছে তার সাপেক্ষে। তার মানে এক্স এর সাপেক্ষে সামনে লিখো ddx এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখন শোনো, যদি অনেকগুলা রাশি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা অন্তরীকরণ নিতে হবে, লিমিটের মতো। মনে আছে একসাথে 4টা 5টা 6টা রাশি বা আরো যত সংখ্যক বেশি রাশি যোগ কিংবা বিয়োগ আকারে যদি থাকে তাহলে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা অন্তরীকরণ নেওয়া যায়। লিখো ddx of 5x³ minus ddx of 3x² plus ddx of 7x minus ddx of 9। ভাইয়া যদি যোগ কিংবা বিয়োগ আকারে অনেকগুলো রাশি থাকে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা অন্তরীকরণ নেওয়া যায়। এখন দেখো ওয়েট, একবারে করব। 5 ধ্রুবক সামনে চলে আসবে, বলো তো x³ কে অন্তরীকরণ করলে কি হবে? দেখো 5 ধ্রুবক সামনে চলে আসবে, x³ কি হবে? x⁴n 3 সামনে চলে আসবে, x এর পাওয়ার 1 কমে যাবে। এটা কে কে বুঝছো একটু বলো? x³ x⁴n পাওয়ারটা সামনে চলে আসবে এবং x এর পাওয়ার 1 কমে যাবে, n(x⁴n−1) 3 হয়ে যাবে 2। এখানে দেখো 3 ধ্রুবক সামনে চলে আসবে, x², এটাকে অন্তরীকরণ করলে হবে 2x, কারণ পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ার 1 কমে যাবে, 2 থেকে 1 বিয়োগ হলে পাওয়ার হয় 1, তো পাওয়ার 1 তো লেখা লাগে না। প্লাস 7x, দেখো 7টা সামনে চলে আসবে, 7টা সামনে চলে আসবে, ddx of x এর সাপেক্ষে x কে করলে কত হবে বলো? 7টা সামনে চলে আসবে, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1, তাহলে 1 দিয়ে কি গুণ করার দরকার আছে? 1 দিয়ে গুণ করার দরকার নাই। দেখো 7টা ধ্রুবক সামনে চলে আসবে, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1 দিয়ে গুণ করলে 7 একে 7। এইবার দেখো মাইনাস x এর সাপেক্ষে 9, এটা কি ধ্রুবক না? আচ্ছা এখানে কি কোনো চলক আছে? বাকি সবগুলোর মধ্যে দেখো ধ্রুবকের সাথে চলক, ধ্রুবকের সাথে চলক, ধ্রুবকের সাথে চলক, এখানে কিন্তু কোনো চলক নাই, পুরোটাই ধ্রুবক, তাহলে এটা 0। তাহলে উত্তর 3 × 5 = 15x² মাইনাস 3 × 2 = 6x + 7। বলো সবাই পারছো? এটা সবাই পারছো? কে কে পারছো একটু বলো, কে কে পারছো? এখন পরীক্ষায় যখন এটা আসবে ভাই আমাদের অত বড় করে করার সময় নাই, পরীক্ষায় এগুলা আসলে আমরা এক লাইন লিখবো। এখন দেখো কে কে এটা এক লাইন লিখতে পারবা? দেখো পরীক্ষায় আসলে অত বড় করে করার সময় নাই, কেমনে করব? মনে মনে দেখো। এইবার দেখো একবারে কে কে লিখতে পারো? শোনো আমার কথা শোনো, মনে মনে চিন্তা করো, এটাকে যদি অন্তরীকরণ করি সামনে হবে 5, x³ কে অন্তরীকরণ করলে 3x²। দেখো পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, সূত্র কোনটা? ddx of x⁴n, পাওয়ারটা সামনে চলে আসবে এবং x এর পাওয়ার 1 কমে যাবে, এটা হচ্ছে মেইন সূত্র। তো দেখো এখানে ধ্রুবকটা সামনে চলে আসছে, x³ কে অন্তরীকরণ করলে 3x², তাহলে একবারে 3 × 5 = 15x² লেখা যায় মনে মনে।
ভাই 3 সামনে চলে আসবে, 3 5 15, পাওয়ার 1 কমে যাবে। এখানে 2 পাওয়ারটা সামনে চলে আসবে, 3 দুগুণে 6, x এর পাওয়ার 1 কমে যাবে, শুধু 6। 7 সামনে চলে আসবে, x হিসেবে x কে অন্তর করলে 1, আর 9 হচ্ছে ধ্রুবক, এটাকে অন্তর করলে 0, শেষ। এখন আমাকে বলো ডাইরেক্ট এটা কয়জন লিখতে পারবা? এই দেখো, এত বড় করে করার দরকার নাই, আমরা ডাইরেক্ট। তুমি খালি মনে রাখবা যে তোমাকে ধরো এমন একটা রাশির অন্তরীকরণ করতে বলছে যে রাশিতে অনেকগুলা রাশি একসাথে যোগ কিংবা বিয়োগ আকারে আছে। তো অনেকগুলা রাশি যদি একসাথে যোগ কিংবা বিয়োগ আকারে থাকে, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা অন্তরীকরণ নেওয়া যায়। এটা মনে মনে একবারে করে ফেলবো। এবার এইটা দেখবো একবারে এক লাইনে কে কে পারে। দেখো, নিচের ফাংশনটির অন্তর্ভুক্ত চলরাশি সাপেক্ষে অন্তরাশি নির্ণয় করো। এখানে চলরাশিকে এখানে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে? এখানে তো এক্স নাই, এখানে অন্তরীকরণ করতে হবে টি এর সাপেক্ষে। কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। এখানে দেখো, এখানে চলক হচ্ছে টি, তাহলে একবারে লিখবো। দেখো ওয়েট, দেখো টি এর সাপেক্ষে টি কিউব। শোনো ভাই, সূত্র কিন্তু সেম। এই কেউ আবার ভাইবো না, কেউ ভাইবো না টি এর জন্য আলাদা সূত্র। শোনো শোনো, ডিডি এক্স অফ, ধরো এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন, অন্তরীকরণ করলে সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে চলকটা জাস্ট এক্স ধরা হয়েছে, এটা যদি টি দিয়ে করো সূত্র কিন্তু সেম। ধরো টি এর সাপেক্ষে টি টু দি পাওয়ার এন, সূত্র কিন্তু সেম, এন টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কেউ আবার এটা ভাইবো না যে আমরা সূত্র যেগুলা শিখছি ওইগুলা শুধু এক্স এর সাপেক্ষে। ভাই সূত্র চলক যাই হোক না কেন, সূত্র সেম। এই না, এক্স হইলে এক্স এর সাপেক্ষে, টি হলে টি এর সাপেক্ষে, সূত্র কিন্তু আলাদা না। তাহলে দেখো টি এর সাপেক্ষে টি কিউব কি হবে, 3 সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, স্কয়ার হয়ে যাবে প্লাস 10 ধ্রুবক সামনে চলে আসবে, সামনে থাকবে টি স্কয়ার কে অন্তর করলে 2t, 10 দুগুণে 20t, পাওয়ার 1 কমে যাবে, 2 সামনে চলে আসবে, 10 দুগুণে 20, পাওয়ার 1 কমে যাবে, স্কয়ার থেকে 1 কমে গেলে শুধু টি, মাইনাস 5 সামনে চলে আসবে, টি এর সাপেক্ষে টি কে অন্তর করলে 1, তাই শুধু 5, শেষ। সবাই এক লাইনে লিখতে পারছো বলো তো? সবাই এটা এক লাইনে পারছো? এই জিনিসটা খেয়াল রাখবা ভাইয়া, আমরা যতগুলো সূত্র শিখছি সবগুলো সূত্র আমরা এক্স এর সাপেক্ষে শিখছি। ম্যাথ করার ক্ষেত্রেও দেখবা 99% ম্যাথ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগতেছে। বাট কখনো যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলে, জেড এর সাপেক্ষে বা টি এর সাপেক্ষে, সূত্র কিন্তু আলাদা না, খালি এক্স এর জায়গায় দেখো এক্স এর জায়গায় টি বসবে, ওয়াই থাকলে এক্স এর জায়গায় ওয়াই বসবে, সূত্র কিন্তু সবগুলো সেম। সূত্র কিন্তু এক্স এর জন্য একরকম, ওয়াই এর জন্য আরেক রকম না। ওয়েট, এইবার এই ম্যাথটা দেখো, তোমাকে এবার বলেই দিছে এক্স এর সাপেক্ষে অন্তরাশি নির্ণয় করো। ওয়েট, এক্স এর সাপেক্ষে অন্তরাশি নির্ণয় করতে বলছে। দেখো আমরা আলাদা আলাদা অন্তর্গণ নিতে পারি এটার সাথে। ওয়েট, তোমাকে বাইর করতে বলছে ডিডি এক্স অফ, আচ্ছা বলো তো রুট এক্স মানে কত? ওয়েট, আমি তোমাকে একদম ভেঙে ভেঙে করে দেখাই, আমি আলাদা আলাদা তোমাকে এটা ভেঙে করে দিই। দেখো ধরো একদম লিখে করি, রুট এক্স প্লাস আলাদা আলাদা অন্তরীকরণ নেই, এগুলা কিন্তু মনে মনে। ওয়েট, এখন আমাকে বলো তো রুট এক্স মানে পাওয়ার কত? এখানে লিখতেছে দেখো, রুট এক্স মানে পাওয়ার কত? 1/2, এটা জানো? অবশ্যই জানো। আবার 1/√x মানে কত? 1/√x মানে নিচে পাওয়ার 1/2। আচ্ছা নিচে পাওয়ার উপরে উঠলে বিয়োগ হয়ে যায়, এটা কে কে জানো? আগে বলো, এটা কিন্তু অন্তরীকরণে কিছু না, এগুলো ওই যে সূচক, এগুলো ওই যে 9 10-এ পড়ছিলা, মাইনাস হয়ে যাবে, -1/2। বলো এটা কে কে জানো? এই জিনিসটা 9 10-এ সূচক অধ্যায়ে পড়ছো। রুট এক্স মানে পাওয়ার হাফ, আর 1/√x নিচে, নিচে রুট মানে নিচে পাওয়ার হাফ, উপরে উঠলে পাওয়ার মাইনাস হয়ে যাবে। এইবার সেম সূত্র, সূত্র কি? পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে এবং এক্স এর পাওয়ার 1 কমে যাবে, মানে 1 বিয়োগ হবে। এই যে সূত্রটা মনে আছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই দেখো তুমি 1/2 কে মনে মনে এন ধরো, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, সূত্র হচ্ছে এন, পাওয়ারটা সামনে চলে আসবে এবং এক্স এর পাওয়ার 1 কমে যাবে, মানে 1 বিয়োগ হয়ে যাবে। এখানেও সেম, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে, এটা মাইনাস যেহেতু আছে এটা ব্র্যাকেট দিয়ে দেই, ইন্টু এক্স টু দি পাওয়ার, পাওয়ার 1 কমে যাবে, আগে ছিল -1, আরো 1 বিয়োগ হবে, শেষ, ম্যাথ শেষ। দেখো এই যে পাওয়ারটা সামনে চলে আসছে, তুমি একবারে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দাও, পাওয়ারটা এই যে মাইনাস না, এটা প্লাসে মাইনাসে একবারে মাইনাস দিয়ে দাও। এই দেখো এই -1/2 সামনে চলে আসলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এইবার ক্যালকুলেশনটা করে দাও, সামনে 1/2, এক্স এর পাওয়ার দেখো 1/2 থেকে 1 বিয়োগ করলে -1/2, মাইনাস
1/2 -1/2 থেকে আরো -1 বিয়োগ হলে হবে -3/2। শেষ। বলো কয়জন বুঝছো? এই পর্যন্ত লিখে রাখলেই ফুল মার্কস। একটু বলো ভাই, আমরা কিন্তু সূত্র ইউজ করতে সব এই যে এটা ddx of x to the power n, ddx of x to the power n সূত্র হচ্ছে nx to the power n minus 1। ভাই যখনই x এর উপরে কোনো পাওয়ার থাকবে সেটার অন্তরীকরণ হবে, পাওয়ারটা সামনে চলে আসবে এবং x এর পাওয়ার 1 কমে যাবে। বলো বুঝছো কিনা? এই পর্যন্ত লিখে রাখলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবা। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো, আচ্ছা ওয়েট, শোনো, মাঝে মধ্যে এগুলো এমসিকিউতে একটু দেখাই দিই। শোনো, ধরো এই ম্যাথটা রিটেনে আসলো, রিটেনে আসলে অ্যান্সারটা এইভাবেই থাকে, এইভাবে মানে এইভাবে দিয়ে দিলেই ফুল মার্কস। বাট এমসিকিউতে মাঝে মধ্যে করে কি জানো, অপশনগুলো এইভাবে দেয়। দেখো, আচ্ছা আগে দেখো, এই যে এক্স এর পাওয়ার -1/2, এটা নিচে নেই মা, রুট হয়ে যাবে না? এটাকে এইভাবে লেখা যায় না, 1/2 √x। দেখো এই যে পাওয়ার -1/2, এটাকে তুমি যদি নিচে নামায় দাও, নিচে পাওয়ার হাফ হবে মানে রুট হবে। এটাকে চাইলে এইভাবে লেখা যায়। আবার এই যে এখানে খেয়াল করে দেখো, এইটা দেখো, এই যে এমসিকিউতে মাঝে মধ্যে অপশন এরকম করে, তখন অনেকে চিন্তা অসুবিধা হয়ে যায়। উপরে 1, নিচে ধরো পাওয়ারটা, নিচে ধরো x এর পাওয়ারটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে, x টু দি পাওয়ার 3/2। এখন এই যে x টু দি পাওয়ার 3/2, দেখো এই x টু দি পাওয়ার 3/2 কে এইভাবে লেখা যায়, x ইন্টু √x। কেমনে? এই যে এখানে x এর পাওয়ার 1, এখানে হাফ, 1 এবং হাফ 1/2 যোগ করলে হয় 3/2। দেখো শোনো ভাইয়া, যখন রিটেনে অ্যান্সার করবা, রিটেনে এখানেই শেষ, রিটেনে এখানে দিলেই ফুল মার্কস। বাট এমসিকিউতে মাঝে মধ্যে এই যে অপশন চিনতে পারবা, একটু বলো। ধরো তুমি অ্যান্সার বের করছো এইটা, এমসিকিউতে আছে এইভাবে, চিনবা কিনা দেখো। এই যে পাওয়ার -1/2 নিচে নেমে হয়ে যাবে পাওয়ার পজিটিভ, x টু দি পাওয়ার হাফ মানে √x। আর এখানে 3/2 নিচে নেমে হয়ে যাবে পজিটিভ, তাহলে x টু দি পাওয়ার 3/2 মানে কিন্তু 1 + হাফ। এই যে x তার উপরে পাওয়ার হাফ 1, আর এখানে রুট মানে 1/2। বুঝছো কথা? তো এমসিকিউতে এই যে এরকম থাকবে, এগুলো দেখে চিনতে হবে, এগুলো তুমি চিনতে পারবে, এগুলো অন্তরীকরণে কিছু না, ওইগুলো তো অন্তরীকরণে কিছু না, ওইগুলো তোমাকে দেখে অবশ্যই চিনতে পারতে হবে, ওইগুলা দেখে অবশ্যই চিনতে পারতে হবে। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী ম্যাথে চাই। ওকে, গুড গুড গুড। এইবার এইটা কে কে পারবা বলো তো, এটা কে কে পারবা? শোনো, অন্তরীকরণ করার আগে আমি পাওয়ার গুলোকে সাইজ করি। শোনো, আগে অন্তরীকরণ করার দরকার নেই, আগে পাওয়ার গুলোকে বানাই। দেখো ওয়েট, তোমরা প্রশ্নটা তোলো আগে, অন্তরীকরণ পরে করব, আগে পাওয়ার গুলাকে সাইজ করি। আমাকে তোমরা বলো, এখানে x এর পাওয়ার 1, এখানে হাফ, যোগ করলে কত হবে? এখানে 1, শোনো দাঁড়াও আমি তোমাকে একদম ভেঙে ভেঙে করি। x এর পাওয়ার 1/2 1, আর √x মানে পাওয়ার হাফ, প্লাস এখানে x স্কয়ার ইন্টু রুট মানে পাওয়ার হাফ, আবার এখানে উপরে x স্কয়ার, নিচে রুট মানে নিচে হাফ, মাইনাস √x মানে x এর পাওয়ার 1/2, প্লাস উপরে 1, নিচে রুট মানে x এর পাওয়ার 1/2। অন্তরীকরণ পরে করব, আগে পাওয়ার গুলোকে সাইজ করি। এবার তো এখানে কত হয়, যোগ করো, এখানে পাওয়ার যোগ হবে 1 আর 1/2 যোগ করলে 3/2। এখানে 2 আর হাফ যোগ হবে, গুণ আকারে থাকলে যোগ হয়, তাহলে 2 আর হাফ যোগ করলে 2 × 4 আর 5, 5/2। এখানে ভাগ আকারে থাকলে কি হয় বলো, ভাগ আকারে থাকলে কি হয়, বিয়োগ। এখানে 2, এখানে 1/2 বিয়োগ হবে, 2 থেকে 1/2 বিয়োগ হলে কত থাকবে, 3/2, মাইনাস এখানে x টু দি পাওয়ার হাফ, তারপরে দেখো প্লাস নিচে আছে 1/2 মানে উপরে এসে মাইনাস হবে। এই দাঁড়াও, এইবার অন্তরীকরণ করি। সুতরাং এইবার অন্তরীকরণ, ধরো এইবার এটা সামনে অন্তরীকরণ নিয়ে নিলাম। সুতরাং ddx অফ এইটা এবার কত হবে বলো। দেখো এইবার অন্তরীকরণ করব, দেখো কি হবে, পাওয়ারটা সামনে আসবে, এই যে পাওয়ারটা সামনে আসবে, এটাকে অন্তরীকরণ করতেছি, পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার 1 বিয়োগ হবে, 3/2 থেকে 1 বিয়োগ হবে, প্লাস এইটা 5/2 সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, 1 বিয়োগ হবে, প্লাস এখানে 3/2 পাওয়ার সামনে আসবে এবং x এর পাওয়ার 1 বিয়োগ হবে, মাইনাস এখানে
মাইনাস, ধরু কাজ করে না কেন, হ্যাঁ মাইনাস 1/2, পাওয়ারটা সামনে আসবে, এক্স এর পাওয়ার 1 বিয়োগ হবে, 1/2 আগে পাওয়ার যত ছিল সেখান থেকে 1 বিয়োগ হবে, প্লাস এখানে পাওয়ারটা সামনে আসবে, তো মাইনাস হাফ সামনে আসলে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে -1/2 হয়ে যাবে, এবং এক্স এর পাওয়ার 1 বিয়োগ হবে, আগে ছিল -1/2, আরো 1 বিয়োগ হবে। বলো তো কথা বুঝছো কিনা দেখো। তাহলে এবার বিয়োগটা করে দাও, 3/2 এক্স টু দি পাওয়ার 3/2 থেকে 1 বিয়োগ হলে 1/2 প্লাস 5/2, 5/2 থেকে 1 বিয়োগ করে খেয়াল করে দেখো, নিচে 2, 5 থেকে 2 গেলে 3 প্লাস 3/2 এক্স টু দি পাওয়ার 3/2 থেকে 1 বিয়োগ হলে 3 - 2 1, 1/2 মাইনাস 1/2 এক্স এর পাওয়ার 1/2 থেকে 1 বিয়োগ হলে -1/2 -1/2 থেকে আরো 1 বিয়োগ হলে -3/2 শেষ। বলো কয়জন বুঝছো, একটু বলো সবাই বুঝছো কিনা, ইজি কিন্তু, এত বড় কেন, এই বড় একটু হোক না, সূত্র তো একটাই, আমরা আজকে ক্লাসে শুধু একটা সূত্রই খালি ইউজ করতেছি, কোনটা, ddx of x to the power n। বলো সবাই বুঝছো কিনা, বলো বলো বলো, n x to the power n minus 1, বলো একটু দেখো বুঝছো। এইবার এই ম্যাথটা যদি হাউস ওয়াইফ দেই, কে কে পারবা বলো, এটা যদি হাউস ওয়াইফ দেই, দাঁড়াও একটু করে দেই, এই উপরে স্কয়ার করে নিতে হবে, দাঁড়াও ওয়েট, আগে শোনো এরকম ম্যাথগুলোকে, যেগুলো একটু শোনো একটু শোনো, যেগুলোকে আগে মেকআপ করে নিতে হয়, সাইজ করে নিতে হয়, এগুলোকে আগে ওয়াই ধরে নিবা। ধরো এই দেখো, অন্তরীকরণ করার আগে আমরা কি করছি, আগে পাওয়ারগুলোকে সাইজ করছি না, এগুলোকে আগে ওয়াই ধরবা, এবার ধরি এটা সমান ওয়াই, আগে ওয়াই ধরে এটাকে সাইজ করো, সাইজ করা শেষ হলে পরে অন্তরীকরণ করবা, আগে ওয়াই ধরো, স্কয়ার করো, এটাকে স্কয়ার করলে এ স্কয়ার, স্কয়ারে 2 এ 2 4 হবে, 2 × x স্কয়ার প্লাস বি, আর নিচে এই কিউব রুট মানে কি x স্কয়ার, কিউব রুট মানে কিন্তু পাওয়ার 3 দিয়ে ভাগ হবে, দেখো এটাকে হোল স্কয়ার করছি, a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর নিচে x স্কয়ার, সামনে আছে কিউব রুট মানে 1/3, তাহলে 2 এর নিচে পাওয়ার 3 হবে। এইবার দেখো সাইজ করো, দেখো x⁴ কে এটা দিয়ে ভাগ করলে বিয়োগ হবে, ভাগ করলে বিয়োগ হয়, 4 থেকে 2/3 বিয়োগ প্লাস 2 x স্কয়ার কে এটা দিয়ে ভাগ করলে পাওয়ার 2 থেকে 2/3 বিয়োগ হবে, প্লাস 1 কে এটা দিয়ে ভাগ করলে 1 তো লেখা লাগে না, নিচে ওইটা পাওয়ার মাইনাস হয়ে যাবে, -2/3। দেখো মেকআপ করতেছি, এই খেয়াল করে দেখো, এই দেখো পাওয়ার বিয়োগ হবে, ভাগ করলে বিয়োগ হবে, ভাগ করলে বিয়োগ হবে, আর 1 কে ভাগ করলে তো 1 লেখা লাগে না, ডিরেক্ট এটা পাওয়ার মাইনাস হয়ে যাবে। এইবার দেখো এই যে মেকআপ করা প্রায় শেষ, x টু দি পাওয়ার 3, 3 * 12 - 2 10 প্লাস 2, নিচে 3, 3 × 6 - 2 4, এই যে মেকআপ করা শেষ, এই যে মেকআপ করছি, এইবার অন্তরীকরণ করব, এইবার কি করব, অন্তরীকরণ, এইবার লিখবো, দাঁড়াও আমি কপি করে বসাই দিই, করেই দিয়ে দিই, দেখো যে সমস্ত ম্যাথগুলোকে আগে এরকম মেকআপ করে নিতে হবে তাদেরকে তুমি ওয়াই ধরে নিবা, ওয়াই ধরবা, যখনই মেকআপ করা শেষ এইবার লিখবা, সুতরাং x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করবো, এই যে ddx of y, যার অন্তরাজ বের করতে বলছিল তাকে আমরা ওয়াই ধরছি, তাইলে x এর সাপেক্ষে y কে, x এর সাপেক্ষে y কে কি করবো, অন্তরীকরণ করবো। এবার করো, এবার অন্তরীকরণ করো, পাওয়ারটা সামনে চলে আসবে 10/3, এবং x এর পাওয়ার 1 বিয়োগ হবে, 10/3 থেকে 1 বিয়োগ প্লাস, এখানে 2 ধ্রুবক সামনে থাকবে, ইনটু পাওয়ারটা সামনে চলে আসবে, এবং পাওয়ার 1 কমে যাবে, 4/3 থেকে 1 বিয়োগ হবে প্লাস, এখানে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসলে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে -2/3, এবং x এর পাওয়ার 1 বিয়োগ হবে, -2/3 থেকে 1 বিয়োগ, শেষ, ম্যাথ শেষ। বলো কে কে পারছো, এবার পাওয়ারটা বিয়োগ করে দাও, পাওয়ারগুলো বিয়োগ করো, বলো কে কে পারছো, 10/3, 10/3 থেকে 1 বিয়োগ করলে দেখো নিচে 3, 10 - 3 7, প্লাস 4 × 8/3, x টু দি পাওয়ার 4/3 থেকে 1 বিয়োগ করলে নিচে 3, 4 থেকে 3 গেলে 1, -2/3 x টু দি পাওয়ার নিচে 3
-2 -3 -5/3 শেষ। এই যে এটা অ্যান্সার, বলো কে কে বুঝছো, কে কে বুঝছো বলো। এক্স কিউব হবে না, এক্স কিউব হবে কোথায়? একজন বলছে এক্স কিউব হবে না, এক্স কিউব কোথায় হবে? ভুল করছি কোথাও? এক্স কিউব কোথায়? না এই যে দেখো এটা স্কয়ার, আর কিউব রুট মানে পাওয়ার 2/3, এটা স্কয়ার আর এটা মানে পাওয়ার 1/3, তাহলে 2 এর সাথে 1/3 গুণ হইলে 2/3 হবে। কোথায় কিউব হবে? ঠিক আছে, যে এখানে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ পাওয়ার, আর এখানে নাই, মানে 1 তো আর সামনে গুণ আকারে লেখা লাগে না, জাস্ট নিচের পাওয়ারটা উপরে উঠলে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তো এরকম মেকআপ করা ম্যাথ যেগুলা, যে আগে মেকআপ করে নিতে হয়, ওগুলোকে আগে লিখবা ধরি ওয়াই সমান এত, মেকআপ শেষ হইলে তারপরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবা। ঠিক আছে, গুড, ওকে ফাইন। এইবার দেখো এই ম্যাথটা, আচ্ছা এখন কয়েকটা সূত্র লগারিদমের এই সূত্রটা কার কার মনে আছে বলো? a টু দি পাওয়ার log a বেজ x সমান x। লগারিদমের এই সূত্রটা কার কার মনে আছে? লগারিদমের এই সূত্রটা অন্তরীকরণে অনেক বেশি লাগবে, ইন্টিগ্রেশনও লাগবে। a টু দি পাওয়ার log a বেজ x সমান x, মানে এটা মেইন সূত্রটা হচ্ছে এরকম, ধরো 2 টু দি পাওয়ার log 2 বেজ x সমান x। এই যে 2 টু দি পাওয়ার, এই 2 আর এই 2 যদি সেম হয় তাহলে এটা কাটাকুটি থাকবে শুধু x, এটা কিন্তু হায়ার ম্যাথে ছিল, মনে আছে? একটু খেয়াল করে দেখো। তারপরে আরেকটা জিনিস ধরো, তোমরা কি জানো যে এই জিনিসটা লগারিদমের ভিত্তি যদি ই হয় সেটাকেই বলে ln x। বলো, লগারিদমের ভিত্তি যখন ছোট হাতের ই হয় সেটাকে বলে ln x। তো ধরো এই ম্যাথটাকে, মানে এই সূত্রটাকে এইভাবে দিল যে ই টু দি পাওয়ার এর জায়গায় ই বসাইলো log e বেজ x। এইটাকে খেয়াল করে দেখো কিভাবে লেখা যায়, দেখো তো, এই যে log e বেজ x, এটাকে কি ln x লেখা যায় না? ই টু দি পাওয়ার ln x, বলো লেখা যায়? এটার মান কত হবে? এটার মান তো x ই হবে। দাঁড়াও ওটাকে নিচে লিখি। দেখো এখানে যখন এই পাওয়ার, এই যে এই ভিত্তি এবং এই ভিত্তি সেম হয়ে যাবে, তো এই দুটো কাটাকাটি গিয়ে উত্তর থাকবে শুধু x। তাহলে এখানে a থাকুক, 2 থাকুক, 3 থাকুক, ই থাকুক, সবগুলো কিন্তু অ্যান্সার হবে x। তো এইখানে ভিত্তি ই আর এখানে লগারিদমের ভিত্তি ই, দুইটা সেম হলেই উত্তরটা হবে, এখানে যা থাকবে সেটাই উত্তর। এই যে উত্তর হবে এখানে যা থাকবে সেটাই উত্তর। তো এই যে log e বেজ x, এটাকে কিন্তু ln x লেখা যায়, তাহলে ই টু দি পাওয়ার ln x এটা সমান x লেখা যায়। বুঝছো? এটা মনে থাকবে। তোমার এখান থেকে আলাদা করে মনে রাখতে হবে কোন দুটো জিনিস, তোমার এখান থেকে মনে রাখতে হবে যে এই দুইটা জিনিস, a টু দি পাওয়ার log a বেজ x সমান x। যদি এটা ই টু দি পাওয়ার ln x হয়, সেম সূত্রই x। এই যে ওকে, ঠিক আছে। এই জিনিসটা বিভিন্ন জায়গায় যে কোনো সময় কাজে লাগতে পারে, অন্তরীকরণ যোগজীকরণ যে কোনো সময় যে কোনো জায়গায় কাজে লেগে করতে পারে। এখন দেখো এই যে তোমাকে অন্তরীকরণ করতে বলছে এক্স এর সাপেক্ষে, একবারে করবো, ওয়েট, দেখো একবারে, আচ্ছা দাঁড়াও, ওয়েট, আগে ওয়াই ধরে একটু মেকআপ করে নি, দাঁড়াও। শোনো, ডিরেক্ট অন্তরীকরণ না করে এরকম রাশি যখন থাকবে আগেই অন্তরীকরণ না করে একটু মেকআপ করে নিবা। মেকআপ করার যা কিছু আছে মেকআপ করে তারপরে সুন্দর বানিয়ে তারপরে অন্তরীকরণ করবো। একটু দেখো, ওয়েট, কি করি দেখো, আগে অন্তরীকরণ না, আগে ওয়াই ধরলাম, log a বেজ x। তোমরা কি জানো লগারিদমে পাওয়ার থাকলে সামনে চলে আসে? কে কে জানো বলো? লগারিদমে যদি কোনো পাওয়ার থাকে পাওয়ারটা সামনে চলে আসে, জানো? দেখো কি করি, এই যে পাওয়ারটা, এই যে পাওয়ার এ সামনে নিয়ে আসো, a log 10 বেজ x। এবার বলো এই যে ই টু দি পাওয়ার ln x, এটার মান কত? মাত্র দেখায় আসলাম, বলো মেকআপ করো। ই টু দি পাওয়ার ln x বা ln x, ই টু দি পাওয়ার ln x, এটার মানে x প্লাস ln x যেমনি থাকুক ই টু দি পাওয়ার। এই যে মেকআপ করা শেষ, এইবার অন্তরীকরণ করে দিব, আর কোনো মেকআপ করার কিছু নাই। ডিডি এক্স অফ ওয়াই অন্তরীকরণ করতে, দেখো এটা সূত্র কি বলো? log a বেজ x, এটাকে অন্তরীকরণ করলে হবে 1/x log a বেজ ই। সূত্রটা মনে আছে?
এই গত ক্লাসটা যারা করছো সূত্র মনে আছে কার কার বলো, এটা কিন্তু মুখস্থ করতে বলছিলাম। দেখো দেখাই নিয়ে আসি এই সূত্রগুলো, আরেকবার এখানে নিয়ে আসি কপি করে, দাঁড়াও একটু কাজে লাগবে। সূত্রগুলা কই, এই যে সূত্রগুলা কপি করে ওখানে নিয়ে যাই, এই সূত্রগুলা কাজে লাগবে। এই সবগুলা সূত্র কিন্তু যে কোনো ম্যাথে যে কোনো সময় কাজে লেগে যাবে, সূত্রগুলা যে কোনো ম্যাথে যে কোনো সময় কাজে লেগে যাবে। দেখো এই যে লগ এ বেজ এক্স, এটার অন্তরীকরণের সূত্র হচ্ছে 1/x log a বেজি, 1/x log a বেজি। এবার এইটা বলো, এখানে এ কি ধ্রুবক না? এ দেখো এ হচ্ছে ধ্রুবক, সামনে চলে আসবে, এ ধ্রুবক সামনে চলে আসবে, এই রাশিটার অন্তরীকরণ হবে। এখন দেখো এটা কি সেম এই সূত্র না? log a বেজ x, খালি a এর জায়গায় 10। ওয়েট, আমি তোমাকে এই জিনিসটা বোঝাই। ddx অফ log a বেজ x সূত্র হচ্ছে 1/x log a বেজি, 1/x log a বেজি। আমাকে বলো এখানে একই ধ্রুবক না? একই ধ্রুবক আর x হচ্ছে চলক, তাহলে দেখো a এর জায়গায় কত বসবে? 10। সূত্রটা দেখো 1/x log a বেজি, এখানে a এর জায়গায় বসবে 10 বেজি। কে কে বুঝছো বলো এই জিনিসটা, কে কে বুঝছো একটু দেখো। এই যে ভাইয়া আমরা তো এখানে মাত্রই দেখলাম এই যে log a বেজ x সূত্র হচ্ছে 1/x log a বেজি। তো এখানে সবকিছুই সেম, শুধু a এর জায়গায় আছে 10 মানে সূত্রটাতে, তাহলে 1/x log a এর জায়গায় 10। বুঝছো এই কথা, বুঝছো? তারপরে দেখো x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। এই আমরা কিন্তু এই যে দেখো x এর সাপেক্ষে পুরাটাকে অন্তরীকরণ করতেছি, x এর সাপেক্ষে পুরাটাকে অন্তরীকরণ করতেছি, তাহলে x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1। তারপর বলো x এর সাপেক্ষে ln x কে অন্তরীকরণ করলে কি 1/x, আর e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হয়। শেষ। কে কে বুঝছো বলো ভাই? অন্তরীকরণের ম্যাথ খুবই মজা লাগবে তুমি যদি খালি সূত্রগুলো মুখস্থ করতে পারো। আজকে ক্লাসে হয়তো অনেকেরই সূত্রগুলা এখনো ভালো মতো ঠুটস্থ মুখস্থ হয়নি। আমাকে একটু কথা দেও যে আগামী ক্লাসের আগে একদম এই সূত্রগুলা ঠুটস্থ মুখস্থ করে আসবা কিনা বলো? আগামী ক্লাসের আগে এই সূত্রগুলা ঠুটস্থ মুখস্থ করে আসবা, সূত্রগুলো যাতে ঠোঁটের আগায় থাকে, একদম ঠোঁটের আগায়, এমন মুখস্থ ঠুটস্থ করবা যে ঠোঁটের আগায় সূত্রগুলা। জাস্ট ম্যাথ করবো আগামী ক্লাসে, জাস্ট সূত্রগুলা বসাবো আর ম্যাথ করবো। আচ্ছা, তো আরেকটা ম্যাথ করে আজকে ক্লাস ছুটি দিয়ে দিব, আরেকটা ম্যাথ করে আজকে ক্লাস ছুটি দিয়ে দেবো। দেখো সেম প্রশ্ন। আচ্ছা এখানে একটু মেকআপ করতে হবে। দেখো আগে ওয়াই ধরো, প্রশ্নটা তোলো। শোনো, যখনই দেখবা লগারিদম আছে এবং পাওয়ার আছে, শোনো লগারিদম এটা লগ হোক কিংবা লন হোক, এলএন হোক, পাওয়ার গুলোকে সামনে নিয়ে আসবা। আগে মেকআপটা করে নিবা। দেখো 3 sin x প্লাস 4 ln x বা ln x মাইনাস 2 a টু দি পাওয়ার x প্লাস পাওয়ারটা সামনে চলে আসবে, এইবার অন্তরীকরণ করো। আমরা যার অন্তরীকরণ করবো তাকে y ধরছি, তাহলে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ। দেখো 3 ধ্রুবক, দেখো খেয়াল করো 3 ধ্রুবক সামনে চলে আসবে, sin x কে অন্তরীকরণ করলে cos x প্লাস 4 ধ্রুবক সামনে চলে আসবে, ln x কে অন্তরীকরণ করলে 1/x, ln x কে অন্তরীকরণ করলে 1/x মাইনাস 2 ধ্রুবক a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে a টু দি পাওয়ার x ln a। শোনো খেয়াল রাখবা, যখন ধ্রুবক এবং চলক একসাথে থাকবে গুণাকারে, তখন ধ্রুবকটা সামনে চলে আসবে, a টু দি পাওয়ার x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় a টু দি পাওয়ার x ln a। তারপর a এখানে ধ্রুবক সামনে চলে আসবে, ln x কে অন্তরীকরণ করলে 1/x। বলো মজা লাগতেছে না অন্তরীকরণের ম্যাথগুলা? সূত্রগুলা যদি মুখস্থ থাকে, একটু বলো, সূত্রগুলা যদি মুখস্থ থাকে পারা উচিত না? বলো যাওয়ার আগে বলে যাও। সূত্রগুলা যদি মুখস্থ থাকে তাহলে অন্তরীকরণ কি কোনো কঠিন কিছু? আচ্ছা আমরা যে মূল নিয়মে সবগুলোর প্রমাণ শিখে আসলাম, মূল নিয়মে সবগুলা সূত্রের প্রমাণ, দেখো এই সবগুলা সূত্রের প্রমাণ আমরা শিখে আসছি, এরপরেও যদি এই সূত্রগুলা মুখস্থ না রাখতে পারো, এটা হইলো কিছু? ভাই যেই সূত্রগুলার তুমি নিজে প্রমাণ শিখে আসছো, এই সূত্রগুলা তো অন্তত মুখস্থ রাখতে পারা উচিত। তো অন্তরীকরণের সূত্র অনেক বেশি, বাট এগুলো কিন্তু মুখস্থ থাকবে, কারণ তুমি সবগুলো সূত্র শিখে আসছো। এবার লাস্ট আরেকটা ম্যাথ আছে, দেখো এই যাইও না, এই ম্যাথটা দেখে যাও। এই ম্যাথটা পারলে এই টাইপের আর সকল ম্যাথ তুমি পারবা।
এই ম্যাথটা হচ্ছে এই টাইপের সবচেয়ে বড় ম্যাথ। তুমি যদি এইটা পারো, এই দেখো ওয়াই এর মান দেয়া আছে এই পুরাটা, তোমাকে বলছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এই দেখো তোমাকে বলছে ওয়াই এর মান দিয়ে দিছে, দিয়ে বলছে ডিডি এক্স অফ ওয়াই বের করতে। ডিডি এক্স অফ ওয়াই মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আগে মেকআপ করো, এইটা তুমি যদি পারো তাহলে এই টাইপের আর কোনো মেথড তুমি আটকাবা না। ওয়েট, আগে মেকআপ, মেকআপ এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান টু দি পাওয়ার এক্স, এগুলো কিছু করার দরকার নাই। এই যে লগারিদম কিংবা এলএন, পাওয়ারটা সামনে চলে আসবে, দেখো পাওয়ারটা সামনে চলে আসবে। আগে মেকআপ করে নেই, এখানেও দেখো এই যে পাওয়ার, এই যে পাওয়ারটা সামনে চলে আসবে এ লগ 10 বেস এক্স, এখানেও পাওয়ারটা সামনে চলে আসবে এ, এই যে পাওয়ারটা সামনে চলে আসবে এ লগ এ বেস এক্স প্লাস। এইবার এইটা কি হবে একটু দেখো তো, এই যে এইটা এটা তোমার মাইনাস এ লন এক্স। আচ্ছা এটা কি করবো বলো তো দেখি, এটা কি করবো? এটা অনেকেই পারবে না, এটা লগারিদম। ওয়েট, এইটা আগে বলো, এটা কত? ই টু দি পাওয়ার লন এক্স মানে কত? এক্স। ই টু দি পাওয়ার লন এরপরে যা থাকবে সেটাই তার ভ্যালু। ধরো এখানে যদি এক্স থাকে তাহলে এখানে বসবে এক্স, মানে এটা মান হবে এক্স। এখানে যদি এক্স স্কোয়ার থাকতো উত্তর হতো এক্স স্কোয়ার, মানে ই টু দি পাওয়ার লন এর পরে যা থাকবে সেটাই তার ভ্যালু। এখন আমাকে তোমরা বলো, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এ লন এক্স, এটাকে কি আমি এভাবে লিখতে পারি? ই টু দি পাওয়ার লনের সামনে কিছু থাকলে সেটা পাওয়ার হয়ে যায়। ভাই শোনো, আমার কথা শোনো, লনে পাওয়ার থাকলে সামনে চলে আসে, আবার সামনে থাকলে সেটাকে পাওয়ার আকারে লিখে যায়। তাহলে এই যে মাইনাসে সেটাকে পাওয়ার লিখলাম। এইবার দেখো এই যে ই টু দি পাওয়ার লন, ই টু দি পাওয়ার লন এরপরে যা থাকবে সেটাই তার ভ্যালু। কে কে বুঝছো বলো? ই টু দি পাওয়ার লন এর পরে এক্স থাকলে সেটার ভ্যালু এক্স, এক্স স্কয়ার থাকলে তার ভ্যালু এক্স স্কয়ার। এখানে দেখো মাইনাস, এটাকে তুমি মনে মনে এক্স এর উপর পাওয়ার করে দাও, তাহলে ই টু দি পাওয়ার লন এক্স এর পরে যা, ই টু দি পাওয়ার লন এরপরে যা আছে সেটাই তার ভ্যালু। এটা বলো কে কে বুঝছো? তাহলে এটার মান হবে এক্স টু দি পাওয়ার মাইনাস এ, বলো। আর এটাকে আলাদা করে দাও, এ টু দি পাওয়ার এন, পাওয়ার আলাদা করে দাও, শেষ। এই মেকআপটা বুঝলেই ম্যাথ শেষ। একটু বলো এই মেকআপটা কে কে বুঝছো? এই জিনিসটা অনেকেই কিন্তু ভুল করবে। তুমি যখনই দেখবা ই টু দি পাওয়ার লন এক্স, যেমন ই টু দি পাওয়ার লন এরপরে যদি এক্স স্কয়ার থাকে তার ভ্যালু এক্স স্কয়ার, ই টু দি পাওয়ার লন এরপরে যদি এক্স টু দি পাওয়ার মাইনাস 5 থাকে তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে আমরা এই সামনের মাইনাস এ কে পাওয়ার বানাই দিব, তাহলে ই টু দি পাওয়ার লন এক্স টু দি পাওয়ার মাইনাস এ মানে এক্স টু দি পাওয়ার মাইনাস এ। গুড। এইবার এবার অন্তরীকরণটা করো, এইবার অন্তরীকরণ তোমরা নিজেরাই পারবা, করো। এটাই লাস্ট ম্যাথ, নিজে নিজে করে বাসায় চলে যাও। সুতরাং ডিডি এক্স অফ ওয়াই, দেখো এক্স টু দি পাওয়ার এন পাওয়ার এ প্লাস ওয়ান, এটাকে মনে মনে এন ধরো, এই যে এটাকে মনে মনে এন ধরো, এক্স টু দি পাওয়ার এন অন্তরীকরণ করলে কি হবে? পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার এক কমে যাবে। এ প্লাস ওয়ান থেকে এক বিয়োগ হয়ে গেলে শুধু এ থাকবে। দেখো এক্স টু দি পাওয়ার এন, পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার এক কমে যাবে, তাই এ প্লাস ওয়ান থেকে এক কমে গেলে শুধু এ থাকবে। এখানে দেখো এটাকে মনে মনে ধরো এ টু দি পাওয়ার এক্স, এখানে কিন্তু চলকটা পাওয়ারে আছে, সূত্র হবে এ টু দি পাওয়ার এক্স। এখানে এখানে চলকটা আছে ভিত্তিতে, মানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, আর এখানে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র। এর জায়গায় বসবে এ প্লাস ওয়ান, সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ, এর জায়গায় বসবে এ প্লাস ওয়ান। এটা কে কে বুঝছো একটু বলো? দেখো এখানে বসাইছি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, আর এখানে কিন্তু এ টু দি পাওয়ার এক্স এর সূত্র বসবে। সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ, এর জায়গায় বসবে এ প্লাস ওয়ান। এখন দেখো তারপরেরটা, এখানে এ ধ্রুবক সামনে চলে আসবে, এ ধ্রুবক সামনে চলে আসবে, লন এক্স এর অন্তরজ 1/x, তাহলে এ ইন্টু 1/x প্লাস এখানে এ ধ্রুবক সামনে চলে আসবে, লগ 10 বেস এক্স, সূত্র হচ্ছে এই যে লগ এ বেস এক্স, লগ এ বেস এক্স এর সূত্র 1/x লগ এ বেস ই, এর জায়গায় বসবে 10 10 বেস ই প্লাস এখানে এ ধ্রুবক সামনে চলে আসবে, লগ এ বেস এক্স, আবার সেম সূত্র 1/x লগ এ বেস ই প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ, পাওয়ারটা সামনে চলে আসবে, এই যে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এই সূত্র, তাহলে মাইনাস হয়ে যাবে,
পাওয়ারটা সামনে চলে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাসে এক্স টু দি পাওয়ার এক বিয়োগ হবে মাইনাসে -1। আগে পাওয়ার ছিল মাইনাসে, পাওয়ারটা সামনে চলে আসবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসে হয়ে যাবে এবং পাওয়ার এক বিয়োগ হবে, আগে ছিল মাইনাসে এখন আরো এক বিয়োগ হবে। এখানে এ টু দি পাওয়ার এন ধ্রুবক, চলক হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, আর এ টু দি পাওয়ার এন ধ্রুবক, ধ্রুবকটা সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করলে এন এক্স টু দি পাওয়ার এন -1। বলো, যাওয়ার আগে বলে যাও কে কে বুঝেছো। আজকে ক্লাসের এই লাস্টের এই ম্যাথগুলা যদি তুমি বুঝে থাকো, তোমার কাছে আগামী ক্লাসে অন্তরীকরণ দেখবে একদম পানি ভাত হয়ে যাবে। আমরা মেইন অন্তরীকরণ শুরু করে দিয়েছি, তো যারা শুরুতে লিমিট পড়ে আসছো সিরিয়াল ওয়াইজ, তারপরে মূল নিয়মে অন্তরজনীটা শিখছো, তুমি কি এখন বুঝতেছো যে আমরা কঠিন সময়টা পার করে চলে আসছি, অন্তরীকরণের কঠিন সময়টা পার হয়ে গেছে, এখন আগামী ক্লাসে খালি এরকম মজায় মজায় ম্যাথ করব। হ্যাঁ শোনো, অন্তরীকরণে কিন্তু আমরা কঠিন পথটা হচ্ছে লিমিট, তারপর ওই যে লিমিটের অস্তিত্ব, তারপর অবিচ্ছিন্নতা, তারপর মূল নিয়মে অন্তরজ মানে অন্তরীকরণের সূত্রগুলোর প্রমাণ। এইটা হচ্ছে অন্তরীকরণের কঠিন পথ, যেটা আমরা পাড়ি দিয়ে চলে আসছি। বলো আজকে পর্যন্ত ক্লাসে যা পড়াইছি এগুলো বুঝতে পারছো? তোমরা যারা লাইভে ক্লাস করতেছো, অন্তরীকরণ অধ্যায়ে আজকের ক্লাস পর্যন্ত যা কিছু পড়াইছি এগুলা তুমি যদি বুঝে থাকো, তাহলে পরের গুলা তোমার কাছে একদম পানি ভাত। বলো, তুমি খালি এই জিনিসটা চিন্তা করো যে আজকের ক্লাস পর্যন্ত যা পড়াইছি এগুলা যদি তুমি যদি বুঝা ফেলা থাকো, তাহলে বাকিগুলা তোমার কাছে বুঝতে আর কোনো প্রেশার লাগবে না, কিচ্ছু লাগবে না। বাকিগুলা দেখবে যে খালি আরামসে সূত্র বসাইতেছি আর ম্যাথ করতেছি, খালি সূত্র বসাবো আর ম্যাথ করবো, বাকিগুলা একদম আরামে শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসের মোটামুটি আমরা এই পর্যন্তই রাখলাম। তো লেকচার 8 এবং 9 মিলে আজকে ক্লাসে বাড়ির কাজ দিব। এই লাস্টে বাড়ির কাজ কোন ক্লাস পর্যন্ত দিয়েছিলাম একটু বলো তো? অন্তরীকরণে বাড়ির কাজ লাস্ট কত লেকচার পর্যন্ত দেওয়া হয়েছে? লেকচার 7 পর্যন্ত না? হ্যাঁ 7, ওকে ফাইন। তো লেকচার 8 এবং 9 মিলে আজকে রাতে বাড়ির কাজ দিব। সবাই 8, 9 মিলে বাড়ির কাজগুলো সোমবারের মধ্যে কমপ্লিট করে ফেলবা, এবং সোমবারের ক্লাসের আগে এই সূত্রগুলো একদম ঝাঁঝরা করে আসবা, ঠিক আছে? বলো, সোমবারের ক্লাসের আগে এই সূত্রগুলো একদম ঠুডস্ত মুখস্থ, ঠিক আছে? একদম দেখা মাত্র যাতে মুখস্থ বসে ফেলতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আর যারা এখনো উইকলি এক্সামটা অ্যাটেন্ড করো নাই, অবশ্যই রাত 10টার মধ্যে উইকলি এক্সামটা অ্যাটেন্ড করবা। টাটা।